রাহুল, বাইক আসতে চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কে শুনে কার কথা? আমার বন্ধু রাহুল তো মনের খুশিতে বাইক চালাতে লাগলো। আর বেটা সামনে থাকা আর কি, বাইকের সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ে মাটিতে পড়ে গেল। রাহুল তো সেখানে বসে আছে। আজ যে শরীর বানিয়েছে তা তোর উঠতে কয়েক মাস লেগে যাবে মনে হয়। আমি দৌড়ে সেখানে গেলাম। আমি গিয়ে রাহুলকে টেনে উঠাতে লাগলাম। আমি রাহুলকে উঠিয়ে যাই না মেয়েটিকে উঠাতে যাব, ঠিক তখনই দেখলাম এ আর কেউ নয়, এ তো নিশি। নিশি ধাক্কা খেয়ে মাটিতে বসে আছে, মুখ অন্যদিকে করে। আমি দেখে বুঝে গেছি ও হলো নিশি। তার মানে এখানে আর এক মুহূর্ত থাকলে আমার যান কবচ হয়ে যাবে। রাহুল বাইক উঠ, আদে দৌড়, এ তো নিশি। আস্তে আস্তে রাহুল কানের কাছ থেকে বললাম। আমি তো বাইক না নিয়েই দিলাম ছুট। আর রাহুল আমার পিছে পিছে বাইক নিয়ে আসছে। রাহুল, তুই বাইক নিয়ে বাসায় যা, আমি কালকে কলেজে তোর সাথে দেখা করছি। আর নিশির জন্য না জানিসে তুই ওকে ধাক্কা দিয়েছিস। পাগল নাকি? ওর মতো ডেঞ্জারাস মেয়েকে বলবো নাকি? আচ্ছা তুই যা, আমিও কালকে দেখা করব। আমি রাহুলকে বিদায় জানিয়ে বাসা থেকে হাঁটা দিলাম। বাসায় যেতে যেতে আমার পরিচয়টা শুনে নি। আমি আপনাদের প্রিয় লেখক রাকিব হাসান রাজ। আমি বাবা মার একমাত্র সন্তান। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। আমার সাথে যে ছিল সে হলো আমার বন্ধু রাহুল। একটু স্বাস্থ্য বেশি, এই আর কি। যাই হোক, বন্ধুর বিষয়ে এসব বলতে হয় না। বন্ধু নতো বাইক কিনেছি আঙ্কেলকে পাম্পটি দিয়ে। আমি বাইক চালাতে পারি। আরে আমার নিচেরই বাইক আছে, তবে সবসময় ব্যবহার করি না। আমি ওকে বাইক চালাতে শিখিয়েছিলাম, তখন তো দেখলেন অ্যাক্সিডেন্ট করলো। আবার সাধারণ কারোর সাথে করেনি, নিশির সাথে করেছে। নিশি হলো আমার বেস্ট ফ্রেন্ড। সে যাই হোক, পুরো ইউনিভার্সিটির মধ্যে ওর সে সুন্দর মেয়ে মনে হয়নি। আর সব থেকে বড় কথা হলো ও আমার সহ বাসিটির ছোট বড় সবার কিরাস। আমি এখন এসব আর ভাবি না, কারণ নিশি এক একদিন এক এক বয়ফ্রেন্ডের সাথে থাকে। বলতে গেলে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড পাল্টায়। আমি কিছু জিজ্ঞাসা করলেই বলে, আরে বন্ধু একটা তো জাস্ট টাইম পাস, পকেট ফাঁকা করে ছেড়ে দিব। আর সব থেকে বড় কথা হলো আমার জীবনে দেখা সব থেকে দরজাল একটি মেয়ে। রাগ উঠলে সামনে গেছে তা কিছু দেখে না। সেই ছোটকাল থেকে মার খেয়ে আসছি। আসলে আমি রাহুল নিশিয়ার এক কলেজ ফ্রেন্ড আছি। গল্পের সাথে থাকলেই বুঝবেন, অনেক আগে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। আল্লাহ জানে যদি সে জানতে পারে যে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী রাহুল আর আমি, আর ওর ট্রেনিং আমি দিচ্ছিলাম, তাহলে আর রক্ষা নেই। তাহলে পরিচয় এখানে শেষ হোক, বাকিটুকু গল্পের সাথে থাকলে বুঝবেন। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার টেবিলে। কে রে, সারাদিন কোথায় ছিলি? এই রাহুল নতুন বাইক কিনেছে, তাই ট্রেনিং দিতে গিয়েছিলাম। তো তোর বাইক তো তুই নিজে ইউজ না করে ওকে ট্রেনিং দিতে গিয়েছিলি? রাহুলের জোর করলো তাই ট্রেনিং দিতে গিয়েছিলাম। ও তো শো অফের জন্য বাইক কিনেছিল কলেজ যাবে বলে, কিন্তু রাহুল মনে হয় না এই জন্য বাইক নিয়ে আর কলেজ যাবে। কেন? আরে রাহুল তো বাইক চালাতে চালাতে নিশির উপর উঠে দিয়েছিল। আহারে, নিশির কিছু হয় নাই তো? ওর কি হবে, যে মেনা ও। ভাগ্যিস নিশি দেখার আগে আমরা সেখান থেকে পালিয়েছি। দেখলে তো তুই আর আজকে বাসে ফিরতে পারতি না। আরে থামো তো, এত মিষ্টি একটা মেয়ে। কি মিষ্টি তা আমি জানি, মনে মনে বললাম। রাতে ডিনার করে কিছু মোবাইল ফেসবুক চালাচ্ছিলাম। আর আপনারা ভাবছেন আম্মু আব্বু নিশিভাবে কীভাবে জানলো। আমি তো আগে বলেছিলাম আমরা অনেক আগে থেকে ফ্রেন্ড, কিন্তু নিশির আব্বু আম্মুর সামনে ভদ্র সেজে থাকতো। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা খেয়ে কলেজে গেলাম। আমি আর রাহুল একসাথে কলেজ গেটে ঢুকলাম। কিরে, কলেজে বাইক আনলি না? পাগল নাকি? আমি নতুন বাইক আনলে তো নিশি পৌঁছেই যেত। আহারে, যে কাজের জন্য বাইক কিনলি তা আর হলো না। তখনই আমার মোবাইলে কে একজন ফোন করলো। আমি ফোন বের করেই ভয় ভয়ে কাঁপতে লাগলাম। আমি ফোন স্ক্রিনে তাকাতেই আমার ভয় কাঁপছে। কি রে, কে ফোন দিল যে তোর হাত কাঁপছে? আরে শালা, নিশি ফোন দিছে। এটা শোনার পর
রাহুলের হাত পা সব কাঁপছে। কিরে, এখন তো তোর ফুল স্পিডে কাঁপছে। কাঁপবে না। তুই বল, এই মেয়ে সকাল সকাল তোকে ফোন করছে কেন? আমি কিভাবে জানবো? হয়তো কালকে কথা জেনে গেছি। তুই একটা কাজ কর, কল কেটে দে। ফোন রিং হতে হতে কেটে গেল। যা সা, ফোন তো আগে কেটে গেছে। আবার ফোন বাজা শুরু করলো। আবার ফোন দিছে, আমি কল রিসিভ করব। আমি কল রিসিভ করে লাউড স্পিকার দিলাম। হ্যালো নিশি। কিরে কুত্তা, তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? আসলে একটা কাজ করছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। তুই এখন কোথায়? মাত্র বাসিটিতে আসলাম। তুই কোথায়? আগে বল, তোর সাথে কি রাহুল শালায় আছে? নিশির মুখে রাহুলের নাম শুনে রাহুলের পা আরো জোরে কাঁপছে। রাহুল তো অসুস্থ, তা আজকে বাসিটিতে আসবে না। ও, তাহলে কল কেটে পিছনে তাকা। আমি মোবাইল পকেটে রেখে পিছন তাকে দেখি নিশির আগে মুডে আমার দিকে তাকিয়ে আসছে। রাহুল আজ তো ঘেমে কাঁপছে। শালা, তোর জন্য আমি ফেসে গেলাম। রাহুলের কানে কানে গিয়ে বললাম, জানিস আসল রাহুল এখন বাসায় চলে যাবে, তাই না রাহুল? রাহুলের দিকে তাকিয়ে বললাম। দোস্ত, তাহলে তোরা থাক, আমি বাসায় চলে যাই। আজকে শরীরটা ভালো লাগতেছে না। রাহুল বাসিটির গেট দিয়ে বের হয়ে তার আগে নিশ রাহুলের কলার ধরে টানতে টানতে বাসিটির মাঠের কোণে নিয়ে গেল। আমিও পিছন পিছন গেলাম। আল্লাহ জানে আজকে কি করবে। কিরে, তুই আমাকে টানতে টানতে এখানে কেন নিয়ে আসলি? নিশি কিছু না বলে রাহুলের দুই গালে দুইটা থাপ্পড় দিল। রাহুল মাথা নিচু করে আসে। আমি জানি নিশি এখন অনেক রেগে আছে, কিন্তু আমি রাহুলকে এখানে রেখে যেতে পারবো না। কিরে, তুই রাহুলকে মারলি? তুই জানোস না কেন মেরেছি? তুই না বললে কিভাবে জানবো? গতকালকের কথা ভুলে গেলি? এবার আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে গতকালকে থাক, আর বলতে হবে না। তুই এখন চলে যা, রাহুলের সাথে আমার কথা আছে। না, আমি রাহুলকে ছেড়ে কোথাও যাব না। রাহুল আমার বন্ধু, মনে রাখবি। আর তোর বন্ধু মনে রাখবি। এখন বন্ধুর প্রতি দরদ বের হচ্ছে, আর আমি কি তোদের বন্ধু না? এখন রাহুলকে বিপদে ফেলে কোথাও যাবি না। আর গতকালকে আমাকে যে সেখানে ফেলে রেখে আসলি। আমি আর রাহুল চুপচাপ আসি। সত্যি তো, নিশি আমার বন্ধু। আমরা কিভাবে তাকে ফেলে রেখে আসতে পারলাম? নিশি, ইউ আর সরি। দোস্ত, এবারের মতো মাফ করে দে। এতবার করে যখন বলছিস তখন মাফ করে দিলাম। এখন ক্লাসে চল। আর রাহুল, কালকে থেকে বাইক আনবি। আমি কিছু বলবো না। আমরা সবাই মিলে ক্লাসে গেলাম, সব ক্লাস করলাম। ক্লাস শেষে বাসায় যাচ্ছি। আমাদের তিনজনের বাসায় এক রাস্তা দিয়ে যাওয়া যায়। নিশি, তুই জানলি কিভাবে যে গতকালকে বাইক রাহুল চালাচ্ছিল? আমারও একই প্রশ্ন। হাদারামের দল, আমি তো তোদের দেখেছিলাম। আমি দেখলাম যে তুই পেছনে দাঁড়িয়ে রাহুলকে ইনস্ট্রাকশন দিচ্ছিস, আর রাহুল বাইক চালাচ্ছে তোর ইনস্ট্রাকশন মতো। আমি তোর সাথে দেখা করার জন্য যে রোডের পাশে আসবো, ঠিক তখনই রাহুল আমার উপর বাইক উঠিয়ে দেয়। এবার থেকে আমি ঠিক করেই বাইক চালাবো, দেখে নিস। আমরা আমাদের বাসায় চলে গেলাম। রাতে ডিনার করছি এমন সময়। কিরে, আজকে কি নিশি কিছু বললো? তারপর আমি আম্মুকে সব আস্তে ঘটনা বললাম। আহারে রাহুল, এত ভালো ছেলে তাকে থাপ্পড় দিল জিনিয়া? না, এটা তো সে মোটেও ঠিক কাজ করলো না। আরে রাখো সব কথা। জিনিসের নিজের দিক থেকে ঠিক, আবার আমরা আমাদের দিক থেকে ঠিক। ডিনার করে ফেসবুক করছি, এমন সময় নিশি মেসেজ দিল যে গতকাল যেন তার সাথে দেখা করব। আমি রিপ্লাই দিলাম যে কালকে ভার্সিটি দেখা করব। নিশি রিপ্লাই দিল যে ঠিক আছে। সেই দিন মতো ঘুমিয়ে সকালে ফ্রেশ হয়ে রাহুলের বাইকে করে ভার্সিটির সে রওনা দিলাম। বাইক পার্কিং করে নিশিকে ফোন দিলাম। হ্যালো নিশি, কই তুই? মাঠের দক্ষিণ দিকে আয়। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তুই আয়, তারপর বলছি। ঠিক আছে। আমি আর রাহুল মাঠের দক্ষিণ দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি নিশি চুপচাপ ঘাসের উপর বসে আছে।
আমি আর রাহুল নিশির সামনে গিয়ে বললাম, কিরে, তোর আবার কি হলো? তোকে তো আজকে তেমন ফুরফুরে মনে লাগতেছে না। তোকে তো সবসময় হাসি খুশি দেখতে আমরা পছন্দ করি। আজকে মনটা ভালো নেই রে দোস্ত। কেন বার, কি হলো? গতকাল সন্ধ্যায় আমি আমার 56 নম্বর বফের সাথে ঘুরতে গিয়েছিলাম পার্কে। সেখানে আমার 67 নম্বর বফ আমাকে দেখে ফেলে অন্যজনের কাছে। ফলে আমার একসাথে 2টা বফের সাথেই ব্রেকআপ হয়ে যায়। তাই আজকে মনটা খারাপ। আমি রাহুলের দিকে তাকাচ্ছি আর রাহুল আমার দিকে তাকাচ্ছি। আমরা দুইজনে কষ্ট করে হাসি থামাতে পারলাম না। দুইজন হেসে যাচ্ছি। হাসতে হাসতে খেয়ালই করিনি নিশির দিকে রেগে আগুন হয়ে গেছে। আমি কোনো মতে হাসি থামিয়ে, বন্ধু শুনলি, 56 নম্বর বিএফের সাথে দেখা করতে গিয়ে 57 নম্বর বিএফের সাথে ব্রেকআপ হয়ে গেছে। ঠিকই বললি। কুত্তা, থামবি তোরা? তোদেরকে তো আমি শেষ করে দিব। এই বলে নিশি আমাদের গুশিলাতে দিতে থাকে। আরে মারছিস কেন? তুই যে কথা বললি তাতে বোকা হয়ে উঠবে। তাই বলে আমার সেন্টিমেন্ট নিয়ে তোরা হাসি তামাশা করবি? তোর তো আর ছেলের অভাব হয় না কখনো। নিশি শান্ত হলো, মনে হলো আমাদের কথা কাজে দিয়েছে। আমরা ক্লাস করে চলে গেলাম। ক্লাসে আমরা 3 জন এক বেঞ্চে বসছি। একটু পর স্যার এসে সবাইকে গত সপ্তাহের অ্যাসাইনমেন্ট রেজাল্ট দিল। স্যার এক এক করে সবার নাম বলছে। এমন সময় স্যার আমার নিশির নাম একসাথে বলল। আমার দুইজনে স্যার কাছে গেলাম। আমি তোমাদের একসাথে কেন ডেকেছি তা কি জানো তোমরা? আপনি না বললে আমরা কিভাবে জানবো? আমি আন্দাজ করতে পারছি, তাও শিওর হওয়ার জন্য আপনি বলুন। তোমাদের গত সপ্তাহে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের কাগজগুলো আমি তোমাদের দুজনের খাতা দেখে অবাক না হয়ে পারলাম না। রাকিব, তোমার খাতার সাথে নিশির খাতা একেবারে হুবহু মিলে গেছে। আই ওয়ান্ট এ ভেরিফাই রিকোয়েশন। স্যারের কথা শুনে আমি আর রাকিব দুজনে চুপসে গেলাম। আসলে স্যার, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো আমাদের লেখাও মিলে গিয়েছে। শাট আপ নিশি। রাকিবের গত 1 বছরের অ্যাসাইনমেন্ট আমি অ্যানালাইসিস করেছি। রাকিবের লেখা সব অ্যাসাইনমেন্টের ধরন একই রকম, আর তোমার লেখার ধরন পুরো উল্টো। হ্যান্ড রাইটিং স্টাইলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এবার তোমার অ্যাসাইনমেন্টের ধরন, হাতের লেখা স্টাইল সব মিলে গেছে। রাকিব, আমি তোমাকে বলছি, তুমি নিশিকে বেস্ট ফ্রেন্ড মনে করে নিশি অ্যাসাইনমেন্টটা করে দাও। কিন্তু এতে নিশি ক্ষতি হচ্ছে। তুমি ক্লাসে টপার, অথচ তোমার বেস্টি পড়ালেখার দিক দেখে নিশি কি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মানে? সে তো তোমাকে সবসময় ব্যবহার করে। আমার কথা ভালো করে ভেবে দেখো। আর নিশি, এই সেম অ্যাসাইনমেন্ট তুমি নতুন করে আমাকে আগামীকালে জমা দিবে। স্যার, আমরা দুঃখিত। নেক্সট টাইম এরকম আর কিছুই ঘটবে না। ক্লাস শেষে নিশি বেরিয়ে পড়লো ক্লাস থেকে। আমি নিশির পিছন গেলাম। সে পুকুর পাড়ে গিয়ে বসলো, আমিও তার পাশে গিয়ে বসলাম। নিশি মন খারাপ হতেই সে ওই পুকুর পাড়ে আসে। আচ্ছা রাকিব, তোর কি সত্যি মনে হয় আমি তোকে ব্যবহার করি? নিশি কথা বলার সময় কেঁদে দিল। নিশি এরকম, বাইরের দিকে যত শক্ত থাকুক না কেন, ভিতর ততটা নরম। কেউ আমাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললে নিশি অনেক দুঃখ পায়। আরে তুই কাঁদছিস কেন? স্যার তো এমনি বলেছে, আর স্যারের কথা ঠিক। আমি যদি বারবার তোর অ্যাসাইনমেন্ট করে দেই তাহলে সেমিস্টার পরীক্ষা তুই কি করবি? আমিও বুঝতে পেরেছি, কিন্তু তুই তো জানিস যে আমি লেখাপড়ায় একদমই মন বসাতে পারি না। আম্মু আব্বু কতবারই না হোম টিউটর রেখেছে, তবে কারো পড়া আমার মাথায় ঢুকে না। আর কালকের মধ্যে আমি কিভাবে 1 সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিব? আরে তুই চিন্তা কেন করছিস? আমি আছি কিসের জন্য? আজকে না হয় আমি তোকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করব। আমি শুধু তোকে বুঝিয়ে দিব, আর তুই জাস্ট কমপ্লিট করবি। কিন্তু তোকে ফুল পোস্ট দিতে হবে তোর পড়াশোনা। আইডিয়া খারাপ না, তাহলে আজকে রাতে আমার বাসায় চলে আয়। ওকে আঙ্কেল, আন্টির সাথেও দেখা হয়ে যাবে। কিন্তু আব্বু আম্মু তো বাসায় নেই, তারা শহরের বাইরে আমার খালার সাথে দেখা করতে গেছে। তাহলে আমি বাসায় গেলে আশেপাশের লোকেরা খারাপ কথা বলবে। তুই আমাদের বাসায় চলে আয়। এই নিশি, কারো কথায় চলে না। কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। তুই আমার বেস্ট ফ্রেন্ড,
তাই তুই আমার বাসায় যে কোনো সময় আসতে পারবি। তুই আজকে রাতে আসবি, এটাই ফিক্সড। আর ডিনার আমার বাসায় করবি। জো হুকুম মহারানী। সেই দিনের মতো বাসায় চলে আসলাম। বিকেলের দিকে পাড়ার চায়ের দোকানে গেলাম। সেখানে যেতেই রাহুলের দেখা। কিরে দোস্ত, আজকে আমাকে ফেলে রেখে তুই দুইজন কোথায় গায়েব হয়ে গেলি? আরে তুই তো জানিস নিশির মন খারাপ হলে সে পুকুর পাড়ে এসে বসে থাকে, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর তাছাড়া সে একা তো অ্যাসাইনমেন্ট কিভাবে শেষ করবে, এই জন্য আমি আজকে সন্ধ্যায় নিশির বাসায় গিয়ে তাকে হেল্প করব। ইস দোস্ত, আমিও যদি তোর মতো টপার হতে পারতাম তাহলে কোনো সুন্দরী মেয়েও আমাকে তার বাসায় ডাকতো। রাহুল, খবরদার আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলবি না। মামা, তোর ছায়ার থেকে তোকে বেশি চিনি, আর এটাও জানি যে তুই নিশিকে ভালোবাসিস। জানিস যখন, তাহলে আর কথা না বাড়িয়ে এখন বাড়ির রাস্তা মাপ। আর নিশিকে আমি কখনো নিজের ভালোবাসার কথা বলবো না, কারণ সে আমাকে তার সব থেকে কাছের বন্ধু হিসেবে দেখে। বাই দা ওয়ে, তুই নিশিকে ভালো করে চিনিস। সে রিয়েল লাভ সম্পর্কে এখনো অবগত না। আরে বেটা, তুই পারবি নিশিকে এইসব উদ্ভট কাজ করার আটকাতে। নিশিকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারবি। ভালোবাসার জোর কতটুকু আমি জানি না, তবে বন্ধুত্বের জোর অনেক। দেখা যাক। সেই দিনের মতো রাহুলকে বিদায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। পাড়ার মসজিদে মাগরিব নামাজ আদায় করে বাসায় যেয়ে ব্যাগ কাঁধে ঝুলে আম্মু আব্বুকে নিশির বাসায় যাওয়ার অনুমতি নিয়ে নিশির বাসার উদ্দেশ্যে রওনা দিই। নিশির বাসার সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। আমি দ্রুত নিশিদের দোতলা বাসার নিচে এসে কলিং বেল চাপ দিলাম। একটু পর নিশি দরজা খুলে দিল। আমি নিশির রুমে চলে গেলাম তার সাথে। ইস, তুই না বৃষ্টিতে পুরোই ভিজে গেছিস। দাঁড়া, আমি টাওয়াল নিয়ে আসি। তারপর রাকিবকে রুমে থেকে চলে গেলাম। রাকিব ঘুরে ঘুরে আমার রুম দেখতে লাগে। পুরো রুমের দেয়াল জুড়ে আমার দুষ্টুমির ছবি। আমার বিছানার কোণে একটা ফ্রেম হাতে উঠিয়ে নেয় রাকিব। ফ্রেমে আমি রাকিব আর রাহুলের একত্রে তোলা ছবি। কলেজ লাইফের শেষ সময় তোলা এই পিক। এরই মধ্যে আমি টাওয়াল নিয়ে চলে আসি। রাকিব নিজের ভিজে চুল মুছে ফেলে। তুই এই পিক এখনো সামনে রেখেছিস? কি যে বলিস না, আমাদের সেই পুরনো স্মৃতি কি হারিয়ে ফেলবো নাকি? তুই তো কবে হারিয়ে গেছিস বাস সিটে ওঠার পর। তুই আমাদের বলতে পারবি বাস সিটিতে ওঠার পর গত 1.5 বছর তুই কবে আমাদের কোথাও ঘুরতে গেছিস বা আমরা একসাথে করে পিকনিক করেছি? আমার প্রশ্ন শুনে নিশি চুপ হয়ে গেছে। সে ভাবতে থাকে, সত্যিই তো সে বাস সিটিতে ওঠার পর বেপরোয়া লাইফ ফিল করা শুরু করে। একের পর এক মুরগি ধরে হালাল করতে থাকে। নিউ জেনারেশন ভাষায় বলতে গেলে 12 ভেতরে হয়ে গেছে। এসব না ভেবে পড়ালেখায় মনোযোগ দেয়। সামনে সেমিস্টার এক্সাম। ঋষিকে এসাইনমেন্ট বুঝিয়ে দিতে থাকে। একটু পর ঋষির মোবাইলে ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে লেখা উঠল মুরগি নং 36। নিশি, আমি তোকে পোস্ট করে বলছি, এখন এসব মুরগি নিয়ে পড়লে অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবি না। নিশি কল রিসিভ করলো না। অতঃপর আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য মনোযোগ দিলাম। একটু পর আবার ফোন বেজে উঠল। রাকিব, তুই 2 মিনিট ওয়েট কর। আমি একটু কথা বলেই ফোন রেখে দিব, না হলে এই মুরগিটা একটু পর পর ডেকে উঠবে। নিশি ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু নিশি আসার কোনো খবরই নেই। শুধু নিশির খিলখিল হাসির শব্দ শুনতে পাচ্ছি, সাথে কিছু শব্দ শুনতে পাচ্ছি, যেমন বাবু, লক্ষ্মীটা। ও মা, সত্যি আমার কেন জানি আজ রাগ হচ্ছে অনেক। প্রায় আধা ঘন্টা পর নিশি আসলো। সরি দোস্ত, অনেক লেট হয়ে গেল। রাকিব আমার কথা শুনে চেয়ারে বসে থেকে উঠে দাঁড়ালো। তুই যদি তোর এই বাবুসার মনোযোগ দিস তাহলে তোর অ্যাসাইনমেন্ট কখনো শেষ হবে না। তুই থাক তোর বাবু নিয়ে, আমি গেলাম। আমি চলে যাব এমন সময় নিশি আমার হাত ধরে আমাকে চেয়ারে বসে। আরে দোস্ত, রাগ করিস না। এই মুরগিটা একটু বড় লোক তো,
আগামীকাল বিকালে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আচ্ছা, এইসব নিয়ে বাদ দে। এই দেখ, মোবাইল সাইলেন্ট করে দিলাম, এখন পড়া আমাকে। আমি নিশিকে আবার পড়তে শুরু করি। নিশি অ্যাসাইনমেন্ট করতে করতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। অনেক লেট হয়ে গেছে না আমার জন্য? চলাই ডিনার করে নেই। ওকে, আমি বাসায় গিয়ে খেয়ে নিব। তোকে যখন একবার বলেছি আমার সাথে ডিনার করবি মানে করবি, আর একবার না করলে তোর এমন অবস্থা করব যে কালকে ভার্সিটিতে যেতে পারবি না। নিশির কথায় আমি ভয় চুপ সেছে। নিশি কখন রেগে যায় সে নিজে বলতে পারে না, কিন্তু একবার রাগ উঠলে আর রক্ষা নেই। আমি নিশির সাথে ডাইনিং টেবিলে গেলাম। নিশি আজ মাছের তরকারি আর মুরগি মাংস রেডি দিচ্ছে। কোন হোটেল থেকে এসব অর্ডার করেছিস? দোস্ত, তুই এভাবে বলতে পারলি? আমি নিজের হাতে এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম, আর তুই কিনা বলছিস আমি হোটেল থেকে অর্ডার করেছি? তুই আমার জন্য রান্না করেছিস? বাহ, তাহলে তো আমি সৌভাগ্যবান। তুই খেয়ে দেখ না কিরকম হয়েছে। ওয়েট, দেখছি। আমি খেয়ে টেস্ট করলাম। ভেবেছিলাম কুখাদ্য খেতে দিয়েছে, কিন্তু না, সত্যি অসাধারণ হয়েছে। ওয়াও দোস্ত, অনেক টেস্ট হয়েছে। প্রথম ভেবেছিলাম কোনো কুখাদ্য খেতে দিয়েছিস, কিন্তু না, এখন দেখছি অমৃত। নিশু খেতে বসলো। সত্যি বলছিস? আমি আজ এই প্রথম রান্না করলাম। আমি ভাবতেই পারছি না প্রথম রান্না এত ভালো হবে। ও, তুই প্রথম রান্না করলি? তার মানে এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, আর তুই সেটা আমার উপর করেছিস? আরে খেপছিস কেন? তুই তো আমার বেস্টু, তোর জন্য এতটুকু তো করতেই পারি। ডিনার করার পর চলে যাব। দরজা খুলে দেখি এখন বৃষ্টি হচ্ছে, এমনকি আগের তুলনায় আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় না এই বৃষ্টি আজকে রাতে থামবে। তুই একটু ওয়েট করে যা। না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুই ছাতা নিয়ে আয়। আসলে ছাতা গতকালকেই ভেঙে গেছে। কি? তাহলে বাসায় যাবো কেমনে? তাহলে রাতে থেকে যা। কি? আরে বেটা কুল, এত হাইপার হওয়ার কিছু নেই। আমাদের হাতে তো আর কিছু নেই, সবই পরিস্থিতি। তুই যদি এখন এতটা রাস্তা ভিজে ভিজে যাস, তাহলে আমি নিশি গ্যারান্টি দিয়ে বললাম তোর আগামী 1 সপ্তাহ জ্বর কমবে না। আর এত রাতে নিশ্চয়ই আঙ্কেলকেও তুই বিরক্ত করবি না এখানে আসার জন্য বলে। নিশি কথা ঠিক আছে, আব্বুর শরীর এমনিতে ঠিক না, তাই এখানে আসার কথা বলা যাবে না। রাহুলের কথা মনে পড়তেই আবার এই সিলটা বাদ দিলাম। হাতারাম ঠাটাই যে ভয় পায় সে আসবে না, কিন্তু এভাবে এই বাসায় রাত কাটালে লোকজন বা কী বলবে? নিশি লোকজনের কথা পাত্তা না দিলেও আঙ্কেল আন্টি তো পাত্তা দেয়। আমাকে ছোটবেলা থেকেই ছিল। হঠাৎ কানে বিদ্যুৎ চমকানোর বিকট আওয়াজ আসলো। নিশি আমাকে টেনে ঘরের ভিতর নিয়ে আসলো। এত ভাবাভাবির কিছু নেই, তুই আঙ্কেল বা আন্টিকে ফোন করে বলে দে যে আজকে রাতে তুই এখানে থাকবি। অগত নিশ্চিত যেতে আর পরিস্থিতির কাছে হার মেনে আব্বুকে ফোন দিয়ে এই বাসায় থাকার অনুমতি নিলাম। আমি কোথায় ঘুমাবো? আয়, আমার রুমে ঘুমাবি। কি বলিস এসব? আরে আমি মজা করছি, আম্মু আব্বুর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি নিশি বাবা মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। একটু পর আরো জোর বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে। চারিদিকে আলোতে ভরে যায় কিছুক্ষণের জন্য, তারপর কারেন্ট চলে যায়। হয়তো আশেপাশে কোনো জায়গায় ঠাটা পড়েছে। রুমে শুয়ে আছি, এমন সময় রুমে কেউ আসলো। পুরো রুম অন্ধকার। আমি মোবাইল ফেলে জ্বালে দেখি নিশি দাঁড়িয়ে আছে। কিরে, তুই এত রাতে না ঘুমিয়ে এই রুমে কি করছিস? ঘুমোতেই তো এসেছি। আমি বিছানায় লাফ দিয়ে বসলাম। মানে? আমি অন্ধকারে থাকতে পারি না, তার উপর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছি, তাই এখানে চলে আসি। এত বড় হয়েছিস তাও অন্ধকারকে ভয় পাস? নিশি ইনোসেন্ট ফেস নিয়ে আমার দিকে তাকালো। ঠিক আছে, তুই এই রুমে ঘুমা, আমি তোর রুমে যাই। আরে গাধা,
আমি যদি একা ঘুমাতে পারতাম তাহলে এখানে আসতাম নাকি? তো আমরা কি এক রুমে থাকবো নাকি? কেন, একসাথে থাকলে তোর কোনো সমস্যা আছে নাকি? তোর সাথে কথাই পারাচ্ছি না। আমি নিচে শুচ্ছি, তুই বিছানায় শুয়ে পড়। আমি যেই বিছানা থেকে উঠতেই যাবো, নিশি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। কি করছিস এসব? চুপ করে আমার পাশে ঘুমাবি। তুই আমার বেস্টু। আর তুই ভাবলি কি করে আমি তোকে নিচে ঘুমাতে দিব? তাহলে তো নিচে যা, আমার পাশে কেন এসেছিস? ইস, শখ কত! আমি নাকি নিচে ঘুমাবো? চুপচাপ আমার পাশে ঘুমা। তুই বাচ্চামি কেন করছিস? তুই জানিস না একজন অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে রাত কাটাতে পারে না, আর তুই এক কাটে ঘুমাতে বলছিস? শোন রাকিব, এক রুমে বা এক খাটে শোয়া খারাপ না। খারাপ হলো তাদের চিন্তা ভাবনা আর তাদের কাজকর্ম। আমরা কোথাও খারাপ কাজ করব? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। নিশি কথায় পাল্টা জবাব দিলাম না। নিশি কথায় ঠিক আছে, এখনকার সময় এক রুমের ছেলে মেয়ে থাকলে লোকজন খারাপ চিন্তা ভাবনা করে, অথচ কেউ ওটা দেখে না বা বুঝে না যে তার রুমের ভিতরে কোনো খারাপ কাজ করছে কিনা। আমি শুয়ে পড়লাম, নিশি আমার পাশে শুয়ে পড়ল। আমাদের মাঝখানে কোলবালিশ। মাঝরাতে বজ্রপাতের আওয়াজ আমার খুব ভেঙে গেল, শরীরে ওজন বেশি বেশি লাগলো। পরক্ষণে বুঝতে পারি নিশি আমার জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি তাকে সারানোর চেষ্টা করলাম, কিন্তু সারাতেই পারছি না। কোলবালিশ দেখতে পারছি না। নিশি অনেক শক্ত করে জড়িয়ে আসছে আমাকে। নিশিকে ঘুমন্ত অবস্থায় দেখতে সত্যি অনেক মায়াবী রাখছে। পরক্ষণে আমার মনে পড়ল নিশি আমার উপর কতটা না বিশ্বাস করে। আমি একটা মুচকে হাসি দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিশিকে দেখতে পাইনি, সম্ভবত আমার আগে উঠে গেছে। ফেরে সে নিচের তলা এসেও নিশিকে দেখতে পাইনি। গইতে টাইম দেখে অবাক হয়েছে, কারণ বাস সিটে যাওয়ার সময় হয়ে এসেছে। আর বদমাস নিশিটাও আমাকে ডাক দিল না। ডাইনিং টেবিলে নাস্তা আগে থেকে সাজানো ছিল, সাথে একটা সিটকুট। সিটকুটে লেখা, সরি দোস্ত, তোকে ঘুম থেকে উঠে ডিস্টার্ব করতে চাইনি, তাই ডাক দেয়নি। আমি বাস সিটে যাচ্ছি, তুই চলে আয়। আর হ্যাঁ, মনে করে নাস্তা খেয়ে নিবি। আমি একটু মুচকি হাসি দিয়ে নাস্তাকে বাস সিটের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে রাহুলের সাথে দেখা। কিরে দোস্ত, সব সময় না আমি দেরি করি, কিন্তু আজকে তুই কেমনে দেরি করলি? আরে আর বলিস না, নিশি সময় তো ডাকই দেয়নি, তাই বলে থেমে গেলাম। রাহুল আমার দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে রয়েছে। থামলি কেন? নিশি তোকে ডাক দেয়নি, তার মানে তুই গতকাল রাতে নিশিদের বাসায় ঘুমিয়েছিলি, তাই না? সত্যি সত্যি বল। আরে না, তুই যা ভাবছিস তা না। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়, বাসায় যেতে পারিনি। এই বলে দাঁত কেলে একটা হাসি দিলাম। তাই বলে তুই একটা খালি বাসায় একটা মেয়ের সাথে রাত কাটালি? ছি রাকিব, ছি। এই বলে রাহুল হাসতে থাকে। রাহুল সময় পেলেই আমাকে জ্বালাতন করতে থাকে, এটার নতুন করে বলার কিছুই নেই। তাই রাহুলকে আর না খাটিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। ভার্সিটিতে ঢুকে দেখি নিশিকে ঘিরে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আমি আর রাহুল দৌড়ে নিশির কাছে যাই। নিশি কাঁদছে, কিন্তু কেন? নিশি, তুই কাঁদছিস কেন? নিশি আঙুল দিয়ে বাস সিটের বাহিরে বাইকে বসে থাকা কিছু বকেটেদের ইশারা করে দেখিয়ে দিল। তারা বাস সিটে আসা সকল মেয়েদের ডিস্টার্ব করছে। আমাদের বুঝতে বাকি রইল না নিশির সাথে কি হয়েছে। আমি রেগে তাদের কাছে যাব এমন সময় রাহুল আমার হাত ধরে ইশারায় থেমে যেতে বলল। আচ্ছা, যা হয়েছে ভুলে যা, এখন আয়, ক্লাসে চল। ক্লাসে স্যার এসে যাবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। স্যার আসার একটু আগে আমি আর রাকিব নিশিকে মিথ্যা বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। এইদিকে ক্লাসে স্যার চলে আসলো। হাদারাম দুটো কই গেল আবার? একটু পর আমি সহ ক্লাসের সবাই বাইরে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। ঠিক আওয়াজ না, বরং অনেকের আর্তনাদ। আমি সহ ক্লাসের সবাই বের হয়ে আসলাম ক্লাস থেকে। সবাই বের হয়ে দেখি ভার্সিটির বাইরে থাকা বকাটেদের রাকিব আর রাহুল মিলে মারছে। রাকিব হকি স্টিক দিয়ে বাইকে থাকা সবাইকে উড়াধুরা মারছে।
রাহুল ব্যাকআপে আছে। কেউ পিছন দিক দিয়ে মারতে আসলে রাহুল তাদের আটকাচ্ছে। রাকিবের মাথা যেন রক্ত উঠে গেছে। এরা অনেক আগে থেকেই এই ভার্সিটির সকল মেয়েদেরকে ডিস্টার্ব করত, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজ আমাকে বিরক্ত করায় আজ রাকিবরাই উচিত শাস্তি দিচ্ছে। সবাইকে মেরে হাত পা ফাটিয়ে দিয়েছে। এক পর্যায়ে সবার শরীর থেকে শার্ট আর গেঞ্জি খুলে মারছে। রাকিব, থাম এবার, অনেক হয়েছে। সবাই ক্লাস থেকে বাহিরে চলে এসেছে। আমি ভার্সিটির দিকে তাকিয়ে দেখি বাসের সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসছে। আমি বকা খেতে বললাম, ওরা এখন খালি গায়ে বাসের সব মেয়েদের কাছ থেকে পাদেরও ক্ষমা চাইবি। যতক্ষণ না কেউ ক্ষমা করছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবি। আর যত একজনও ক্ষমা না করে তাহলে তোদের মেরে পিঠের সামনে উঠে ফেলবো। সবাই ভয়ে ভয়ে বাসিটি সব মেয়েদের কাছে এক একে গিয়ে ক্ষমা চাইল। কেউ কেউ নিঃশব্দে ক্ষমা করে দিচ্ছে, আবার কেউ কেউ থাপ্পড় আর জুতার বাড়ি দিয়ে নিজেদের রাগ মেটাচ্ছে। তারা যখন নিশির কাছে গেল, নিশু কয়েক ঘা লাগিয়ে দিল। শুধু কয়েক ঘা না, বরং আঘাত করতেই থাকে। বাসিটি সবাই নিশির রাগ সম্পর্কে অবগত আছে। সব বখাটিরা চলে যাওয়ার পর বাসের সবাই আমার আর রাহুলের জন্য হাততালি দিল। সবাই যার যার ক্লাসে যাওয়ার পর নিশি আমাদের কাছে দৌড়ে আসলো। তোরা আমার জন্য এত কষ্ট করলি? শুধু তোর জন্য না, বরং পুরো ভার্সিটি মেয়েদের জন্য করেছি। কাজটা আমাদের আরও আগে করা উচিত ছিল। সে যাই হোক, তোরা আজ প্রমাণ করে দিলি তোরা আমার বেস্ট ফ্রেন্ড। এখন চল ক্লাসে যাই। ভার্সিটির ক্লাস শেষে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের তিনজনের বাসা একই এলাকায়। আজকে সবাই বিকেলে কি করবি তোরা? আমার তো সময়ই নেই। আজকে বিকেলে আর একজন মুরগির সাথে দেখা করতে যেতে হবে রেস্টুরেন্টে। এটা কত নাম্বার বয়ফ্রেন্ড তোর? জানি না রে, গুনে দেখতে হবে। নিশি কথায় আমরা দুইজন না হিসেব পারলাম না। নিশি তো আবার চটে গেছে আমার উপর। নিশি, এভাবে কতদিন চলবে? তুই যে কোনো একজনকে ধরে নিচে লাইফ সেট করতে পারিস না? এই নিশিকে ভালোবাসার মতো কোনো মানুষ এখনো জন্ম নেয়নি দুনিয়াতে, বুঝলি? ভুল? প্রত্যেকের জন্যই কোনো না কোনো ভুল লাইফ পার্টনার ফিট করে রয়েছে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। নিশিকে কথাগুলো বলে আমরা যার যায় বাসায় চলে গেলাম। নিশি বাসায় গিয়ে আমার কথা মনোযোগ দিয়ে ভাবতে থাকে। তাহলে সত্যিই কি আমার জন্য কেউ আছে? কিন্তু আমি তাকে খুঁজে বের করব কিভাবে? বিকাল হতেই আমি একটা বড় রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে আমার জন্য অপেক্ষা করছিল তার নতুন বয়ফ্রেন্ড আতিক। দেখতে হ্যান্ডসাম, সাথে বড় লোকও। বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার সাথে ব্যবসা সামলায়। সে যাই হোক, আমি গিয়ে আতিকের সামনে সোফায় বসলাম। আতিক আগে থেকেই একটা প্রাইভেট ভিআইপি রুম বুক করে রেখেছিল। জায়গাটা কর্নারে, আর আশেপাশে কভার করা দেয়ালের মতো। তুমিই বলো, তুমি যা খাবে আমিও তাই খাবো। আতিক আমাদের দুজনের জন্যই চিকেন স্যান্ডউইচ আর স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করলো। আমি আর আতিক হেসে হেসে কথা বলছি আর খাচ্ছি। খেতে খেতে হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করলো। প্রথমে আমি পাত্তা না দিলেও পরে আমার ঘুম এসে পড়ে ধীরে ধীরে। আমি নিজের চোখ আর খোলা রাখতে না পেরে সেখানেই ঘুমিয়ে যাই। আমার হুট করে অজ্ঞান হওয়ায় আতিকের চেহারার ভাবের কোনো পরিবর্তন ঘটল না, যেন সে আগে থেকেই জানতো আমি অজ্ঞান হয়ে যাব। আসলে আতিকই টাকা খাইয়ে আমার মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আতিক একটা প্লে বয়, কিন্তু সে আমাকে কোনো মতে বাগে আনতে না পেরে এই নিকৃষ্ট প্ল্যান করেছে। আতিক ভিআইপি প্রাইভেট রুম বুক করে যাতে তার অপকর্ম কেউ না জানতে পারে। এইদিকে কোনো সিসিটিভি নেই, আর রুমটাও সাউন্ড প্রুফ। আতিকের অর্ডার ছাড়া কোনো ওয়েটারও আসবে না এদিকে। আতিক মুখে একটা শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসে। আতিক আমার কাছে এসে আমার শার্টের বোতাম এক এক করে খুলতে থাকে। একে একে আমার শার্টের সব বোতাম খুলে ফেলবে। এমন সময় আতিক তার পেছনে কারো উপস্থিতি টের পেল। আতিক পেছনে তাকাতেই রাহুল তার নাক বরাবর ঘুষি মেরে দিল। রাহুলের মোটা শরীরের ঘুষি খেয়ে ভালো ভালোদের অবস্থায় টাইট হয়ে যায়, আর এইদিকে আতিকের নাক ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে।
রাহুল আতিককে কাঁধে করে বাহিরে নিয়ে গেল। রাহুলের পেছন থেকে রাকিব বের হয়ে আমার কাছে এসে আমার শার্টের সব বোতাম লাগিয়ে আমাকে কোলে তুলে নিল। আতিককে কাঁধে নিল। রাহুলের কোনো কষ্টই হচ্ছে না, রোগা পাতলা আতিকের শরীর। রেস্টুরেন্টের পাবলিক জায়গায় এনে রাহুল আতিককে কাঁধ থেকে ফেলে দেয়। রাকিব আমাকে তার কোল থেকে নামিয়ে রেস্টুরেন্টের মহিলা স্টাফদের বলে আমাকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর জন্য। অতঃপর রাকিব গিয়ে সেই ওয়েটারকে ধরে নিয়ে এসে যে মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়েছিল, রাকিব ওয়েটারকে রাহুলের কাছ দিয়ে আতিকের কাছে গেল। রাহুল ওয়েটারকে জোরদার পিটুনি দিচ্ছে। রাকিব আতিকের কাছে গিয়ে সোজা তার নাক বরাবর ঘুষি দিল। দুইবার একই জায়গায় ঘুষি খেয়ে সাথে সাথে আতিকের নাক থেকে রক্তস্রোত বইতে থাকে। শালাপুর শালা, তো সাহস কিভাবে হয় আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার? এই বলে আবার মারতে শুরু করলাম। মারতে মারতে প্রায় আধমারা করে ফেলেছি। একসময় আতিকে দুই পায়ের মাঝখানের জায়গায় মারলাম একটা কি। আতিক গগন ফাটার মতো চিৎকার দিয়ে উঠবে। হোটেলের বাকি স্টাফও ঘেরাও করে বুঝে গেছে এখানে কি হয়েছে। হোটেলের ম্যানেজার রেস্টুরেন্টের সম্মানে ঘটবে বলে পুলিশকে ডাকেনি, কিন্তু সেই ওয়েটারকে চাকরি থেকে বের করে দিয়েছে। ও আতিককে এভাবে আধমরা অবস্থায় হোটেলের সব কাজ করিয়েছে। পুলিশ দিলেও কোনো লাভ হতো না, বাবাটাকে চড়ে বের হয়ে আসতো। এর থেকে এই শাস্তি ভালো। নিশি এখন জ্ঞান ফিরেনি, তাই নিশিকে নিয়ে বাসায় চলে আসলাম। রাহুল বাইক চালাচ্ছে আর আমি ট্যাক্সি করে নিশিকে নিয়ে গেলাম। নিশি রুমে গিয়ে তাকে শুয়ে দিলাম। বাসায় কেউ নেই, তাই আমি আর রাহুল নিশির জ্ঞান ফেরা পর্যন্ত তার বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। নিশি ধীরে ধীরে জ্ঞান ফিরছে। সে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করছে। নিশি নিজেকে তার রুমে দেখতে পেয়ে অনেক অবাক হলো। সে ভাবছে সে তো রেস্টুরেন্টে ছিল, সেখানে কি হয়েছে সেটা সে মনে করতে পারছে না। মাথায় জোর দিতেই মাথা ব্যথা শুরু হয়েছে আর সে চিৎকার দিয়ে ওঠে। নিশির চিৎকার শুনে আমি আর রাহুল দৌড়ে তার রুমে গেল। নিশি আমাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, আমি এখানে কিভাবে এলাম? আমি তো রেস্টুরেন্টে ছিলাম, আর তোরা এখানে কি করছিস? এমনিতেই আমার মাথা গরম ছিল, তারপর নিশি এমন প্রশ্ন আমার মাথা আরো গরম করে দেয়। আমি সোজা নিশি গেলে ঠাস করে থাপড় বসিয়ে দিই। দুধে আলতার মতো গায়ে আমার হাতের ছাপ বসে গেছে। আমি রুম থেকে বের হয়েছি। নিশির গালে হাত দিয়ে আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছি। আমি কোনোদিন নিশির গায়ে হাত তুলিনি। হাত তোলা তো দূরের কথা, নিশির সাথে আমি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলিনি। নিশি, তুই রাকিবের আচরণে মাইন্ড করিস না, আমি তোকে সব খুলে বলছি। নিশি রাহুলের দিকে তাকে কেঁদে দিল। আমি নিশিকে মারবো নিশি কখনো ভাবতেও পারিনি। প্লিজ তুই কাঁদিস না, আমি তোকে বলছি সব। আসলে আমি রাকিবকে জোর করে সেই রেস্টুরেন্টে নিয়ে যাই যেখানে তোরা যাওয়ার কথা ছিল। আমার আগ্রহ জেগেছিল এটা জানতে যে তুই কিভাবে ছেলে পটাস, কিন্তু সেখানে কি আমি আর রাকিব দেখি তুই সেন্সলেস হয়ে পড়ে আছিস। আর তোর সামনে থাকা ছেলেটা তোর অজ্ঞান হওয়ার সুযোগ নিতে চাচ্ছিল। সে তোর শার্টের সব বোতাম প্রায় খুলেই ফেলেছিল। এমন সময় আমি আর রাকিব তাকে বাধা দিই। তাকে আর তার সাহায্য করা ওয়েটারকে আমরা অনেক মাইর দিই। তারপর তোকে এখানে নিয়ে আসি। আর রাকিব কেন মারল তোকে এটা তুই কে জিজ্ঞেস করে নেই। নিশি এখন বিশ্বাস করতে পারছে না যে সে এত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছে। আজ আমরা না গেলে নিশি হয়তো আর কাউকে মুখ দেখাতে পারত না। নিশি আর রাহুল রুম থেকে বের হয়ে দেখে আমি উল্টার দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছি। নিশি আমার কাঁধে হাত রাখলে আমি হাত সরিয়ে দিই। নিশি জোর করে আমাকে তার দিকে ঘোরায়। নিশি তাকে দেখে আমার চোখে পানি। রাহুল আর নিশি জীবনে কখনো আমাকে কাঁদতেই দেখেনি। রাকিব, তোর চোখে পানি? আমি তোর গায়ে হাত তুলবো এটা আমি স্বপ্নে ভাবতে পারি। আমার মাফ করে দিস। কি করব বল? আমরা যে তোকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করি, তুই বারবার ভুল করে গিয়েছিস আর আমরা তোকে সাপোর্ট করে গেছি, কিন্তু তুই এখনো এই দুনিয়া সম্পর্কে ভালো করে জানিস না। তোকে বলছিলাম এসব ছেলে পটানো ছেড়ে দে আর নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। তুই ভাবতে পারিস আজ আমরা সেখানে সময় মতো না পৌঁছালে কি হতো? আই এম সরি দোস্ত,
আমি সত্যি বলছি, আতিক এইরকম কাজ করবে আমি ভাবতে পারিনি। আমি এখন থেকে ভালো হয়ে যাব। এই যে তোদের কসম কেটে বললাম, আমি আর এইসবে নিজের সময় নষ্ট করব না। আমি এখন থেকে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিব, আর তোর কথা মতো সেই জীবনসঙ্গীর অপেক্ষা করব। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ রে, সত্যি বলছি। আমি রাহুল আর নিশি এক অপরকে জড়িয়ে ধরি। তারপর দিন সকালে সময় তো ভার্সিটি চলেছে। এভাবে আমাদের জীবন কাটতে থাকে। দিনের পর দিন চলেছে, মাসের পর মাস চলেছে। নিশি অনেকটা পাল্টে গেছে। আমরাও ইয়ার চেঞ্জ করে থার্ড ইয়ারে উঠে গেলাম। নিশি এবার সবাইকে অবাক করে সেকেন্ড হয়েছে, যেখানে সে সবার শেষে থাকতো। এবার সে অনেক ভালো রেজাল্ট করেছে। স্যার ম্যাডামরাও তার রেজাল্টে অবাক হয়েছে। বড়বের মতো আমি ফার্স্ট হয়েছি। ভার্সিটির ক্যান্টিনে আমি রাহুল আর নিশি বসে আছি। আমরা সবাই বসে গল্প করছি। এমন সময় একটা ছেলে আসলো। ছেলেটা যে হ্যান্ডসাম সেটা যে কেউ দেখে বলে দিবে। হাইটে 6 ফিট তো হবেই। সম্ভবত ছেলেটা লাস্ট ইয়ার। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? জি ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর এই ভাইয়া বলো ছাড়ো তো, আমিও তোমাদের সমবয়সী। কল মি আকাশ। আমার নাম আকাশ। বাই দ্য ওয়ে, আমি কি তোমার বন্ধু হতে পারি? আমরা তিনজনে একে অপরকে দিকে তাকাচ্ছি। ভাইয়া, আপনি আমাদের 1 বছরের সিনিয়র। আপনি কেন আমাদের বন্ধু হতে চাচ্ছেন বুঝতে পারছি না। আসলে আমার লাইফে তেমন কোনো বন্ধু নেই। ভার্সিটিতে উঠেও তেমন বন্ধু নেই। যারা বন্ধু হতে এসেছিল তারা সবাই আমার বাবার টাকা পয়সার জন্য বন্ধু হতে এসেছে। আমি তোমাদের এই ভার্সিটিতে ওঠার পর থেকেই খেয়াল করছি, তোমাদের তিনজনের বন্ধুত্ব শুধু আমার নয় বরং সবার নজর কাড়ে। এমনকি অনেকে তোমাদের বন্ধুত্বের জোর দেখে হিংসেও করে। তাই আমি যদি তোমাদের বন্ধু হতে পারি তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। আমি নিশি আর রাহুলের দিকে তাকালাম। তারা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে হ্যাবতক সম্মতি দিল। এরা যখন রাজি, তাহলে আমার রাজি না হয়ে উপায় আছে কি? সমস্যা নেই আকাশ, আজ থেকে তুমি আমাদের বন্ধু। যেহেতু বন্ধু তাই আপনি করে বলতে পারবো না, আর যেহেতু নতুন তাই অন্তরঙ্গে বন্ধুত্বের মতো তুই করে বলতে পারবো না। বন্ধু তো মুখ দিয়ে নয় বরং অন্তর দিয়ে করতে হয়। আমরা টুকটাক কথা বলে নিলাম, সাথে আকাশের ব্যাপারেও অনেক কিছু জেনে নিলাম। সে আমাদের তিনজনের ব্যাপারে অনেক কিছু জেনে নিল। আকাশ যে কেন জানি আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি। আমাদের কাছে আসার জন্য তার অন্য কোনো স্বার্থ আছে। আমরা অনেকক্ষণ আড্ডা মেরে যার যার বাসায় চলে যাই। বাসা আসতেই আব্বু বলে উঠল, হঠাৎ কুমিল্লা কেন? আরে তোর খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। তো আমি কি করব ওই শাকসুন্নি বিয়েতে? কি করবি মানে? তুই জেরিনের একমাত্র খালাতো ভাই, আর তুই যাবি না? আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আমার সেখানে একা একা ভালো লাগে না। একা একা কোথায় থাকতে বলছি তোকে? জেরিন তোর সাথে নিশি আর রাহুলকেও আসতে বলেছে। ওই শাকসুন্নি এটা বলেছে? বাহ, তাহলে তো যেতে হবে। তোমরা সকাল সকাল চলে যাও। আমি রাহুল আর নিশাতে ভার্সিটি ক্লাস শেষ করে কুমিল্লা দেশে রওনা দিব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। ও, আপনাদের বলাই হয়নি, জেরিন আমার খালাতো বোন। আর সে রাহুল আর নিশিকে অনেক আগে থেকেই চিনে। জেরিন অনেকবার আমাদের বাসায় এসেছে, আর সে সূত্রে রাহুল আর নিশাতে পরিচিত। জেরিন আমাদের ব্যাচমেট। পরদিন ভার্সিটি গিয়ে দেখি নিশি আর আকাশ হেসে হেসে কথা বলছে। কেন জানি না, নিশির সাথে আকাশকে হেসে হেসে কথা বলা আমার সহ্য হচ্ছে না। আমি তাদের মাঝখানে বললাম, কি নিয়ে হাসা ঘুরছে দুই বন্ধুর মাঝে? তুই এসেছিস? আকাশ না অনেক ভালো ভালো জোকস করতে পারে। ও তাই নাকি? আকাশ, আমাকে কয়েকটা জোক শোনাও। আমার সাথে আকাশ একদমই খুশি হয়নি, তা থেকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কথা বলার মাঝে রাহুল এসে পড়ল। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। আমি রাহুল আর নিশিকে কুমিল্লা যাওয়ার কথা এখনও বলি। কেন জানি মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না। ভার্সিটির ক্লাস শেষ হতেই আমরা তিনজন বেরিয়ে গেলাম। গেটের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আকাশ, তুমি বাসায় যাওনি? আসলে প্রতিদিন একা একা যাই, তাই ভাবলাম আজ তোমাদের সাথেই যাই। তোমরা আমার গাড়িতে ওঠো।
সরি আকাশ, আমরা গাড়িতে উঠি না। হ্যাঁ, আকাশকে দেখে অনেক নিরাশ মনে হলো। আকাশ চলে গেল গাড়ি করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। শোন, তোদের সাথে কথা ছিল, এখন তোরা বাসায় গিয়ে নিজেদের ব্যাগ প্যাক করে নিবি। আগামী 1 সপ্তাহের জন্য আমরা ঘুরতে যাব। কি বলছিস তুই? ঘুরতে যাব? কিন্তু কোথায়? আর এতক্ষণ বললি না কেন? রাহুল তো ঠিকই বলেছে, হুট করে তুই ঘুরতে যাওয়ার কথা কেন বলছিস? আর আগে বললে আমরা আকাশকেও বলতে পারতাম। আকাশের নাম শোনা মাত্রই কেন জানি মন মেজাজ সব। আকাশকে কেন বলবো? আর আমরা ঘুরতে যাব কুমিল্লায়। সেখানে আমার খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। জেরিন তোদের আসতে বলেছে। আম্মু আব্বু সকালেই চলে গেছে। আমি ভাবলাম দিনগুলো কিরকম একঘেয়েমি হয়ে গেছে, তাই একটু হাওল বদল করে আসলে মন্দ হয় না। এখন তোরা কি যাবি নাকি বল, না হলে আমিও যাব না। আরে যাবো না মানে? অবশ্যই যাব। জেরিন যখন বলেছে তখন নিশ্চয়ই যাব। আর বিয়ে বাড়িতে যাওয়া মানে অনেক রকমের খানা পিনা তো রয়েছে। হ্যাঁ, আমিও যাব। কখন রওনা দিবি? তোর আগে রেডি হ, আমরা বিকেলে রওনা দিব। যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আর জ্যামে পড়লে তো নাউজুবিল্লাহ। আমরা যা যা বাসে চলে গেলাম। বিকেলের মধ্যে সবাই রেডি হয়ে সায়দাবাদ বাস স্টেশনে এসে পড়লাম। সেখান থেকে লাকসামের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। একটু পর বাস রওনা দিল। আমি নিশি একসাথে বসেছি, আর রাহুল অন্য জায়গায় বসেছি। তবে রাহুল একাই 2 সিট টিকিট কেটেছে। যে না শরীর, এক সিটে কেমন হবে তার? রাস্তাঘাটে তেমন কোনো জাম নেই। তবু রাত 10টা বেজে গেছে, আর আমরা মাত্র কুমিল্লার বিশ্ব রোডে আসলাম। বাস কুমিল্লা নুরজাহান হোটেলের সামনে থামল। এই হোটেলে অনেকবার এসেছি, বাংলাদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট বলে কথা। আমি নামলাম না। রাহুল অনেকবার বলল কিছু খেয়ে নিতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। পাশে ফিরে দেখি নিশি ঘুমাচ্ছে আমার কাঁধে মাথা রেখে। এখন খেতে গেলে নিশির ঘুম ভেঙেছে, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। নিশিকে ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছে। আমি নিশি থেকে এক নজর তাকিয়ে আসি। এমন সময় নিশি মোবাইল বেজে উঠল। ফোন ভাইব্রেট মোডে থাকায় আওয়াজ হচ্ছে না। আমি নিশির পাশ থেকে মোবাইল বের করে দেখি আকাশ ফোন করেছি। আমাদের কারোর কাছে আকাশের নাম্বার নেই, অথচ নিশির কাছে আছে। আমি সাথে সাথে নিশির মোবাইল সুইচ অফ করে দিলাম। তারপর আবার মোবাইল জায়গায় রেখে দিলাম। রাত 11টার দিকে আমরা লাকসাম তিশা কাউন্টারে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে সিএনজি করে চলে গেলাম জেরিনদের বাসার সামনে। তাহলে বিল্ডিং অনেক ভালোই সাজানো হয়েছে। এলাকার কমিশন মেয়ে জেরিন, বিয়ে তো বিলাসবহুলভাবেই হবে, এটাই স্বাভাবিক। আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথেই সবাই আমাদের উপর খেপে গেল দেরি করে আসার জন্য। বাসার সবাই রাহুল আর নিশিকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই জানে। জেরির সাথে দেখা করলাম। রাহুল আর নিশি, তোমরা এসেছো এতক্ষণে? আর এই হাদারাম, তুই এত দেরি করলি কেন? চুপকার শাকসুনি, আসতে চাইছিলাম না, এখানে এসেছি। এটা তো 14 গোষ্ঠীর কপাল। আইসে, তোকে কে আসতে বলেছে? ভাগ এখান থেকে। জেরিন ছাড়ো না এইসব। এখন এটা বলো, তোমার কার সাথে বিয়ে হচ্ছে? হ্যাঁ বলো, হু ইজ দ্য লাকি গাই? আইসে লাকি গায়। এই ব্যাটা নির্ঘাত কানা, না হলে এরকম শাকসন কি বিয়ে করতো? আর বিয়ে যদি করে, ওই ব্যাটা হবে এই দুনিয়ার সব থেকে আনলাকি গায়। ওই রাকিব, তুই চুপ কর তো। জেরিন, তুমি বলো। নিলয় আমার থেকে 3 বছরের সিনিয়র, এখন সরকারি কলেজের প্রফেসর। এরপর সারাদিন লেকচার শুনতে শুনতে জীবন কেটে যাবে তোর। তোকে তো প্রপোজ করেছিলাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্ট করলি না। তুই অ্যাকসেপ্ট করলেই তো আর এই বিয়ে করতাম না। শোন, এ রাকিবের এতটাও খারাপ দিন আসেনি যে তোর মতো শাকসনকে বিয়ে করব। আমরা হাসি তামাশা করে ঘুমাতে চলে গেলাম। জেন দেখতে মারাত্মক সুন্দর, তবে আমি তাকে বন্যচরি দেখি। আমি রাহুল এক ঘরে আর নিশাজরিন এক রুমে। বিয়ে বাড়ি বলে কথা, রুম কি আর পাওয়া যাবে? সকালে সবার হইচইতে ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়িতে এসেছি আর হইচই শুনে ঘুম ভাঙবে না, এটা কি হয়?
এই জন্য আমি কোনো বিয়ে বাড়িতে আসতে চাই না। সে যাই হোক, আমি চোখ খুলে দেখি রাহুল মরার মতো ঘুমাচ্ছে। শালা পাশাই দিলাম একটা লাথি। রাহুল সোজা খাট থেকে পড়েছে আর আম্মা বলে চিৎকার দিয়ে উঠে। কি রে, তুই আমাকে লাথি দিলি কেন? এই সুর গেলে আমি ঘুমাতে পারছি না, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস। বন্ধু হয়ে এটা কি সহ্য করতে পারে আমি? তুই বল। কেউ একজন সত্যি কথাটাই বলে গেছে যে মানুষের লাইফের সব থেকে বড় দুশ্মন হয় তারই কাছের বন্ধু। প্রবাদ শেষ হলে ফেরিস নে, খেয়ে দে, অনেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরা না মেহমান? আরে বেটা, ঘোরাফেরা তো একটাই কাজ। আমরা ব্রেকফাস্ট করতে নিচে গেলাম। সবাই কেন না কোনো কাজে ব্যস্ত। জেনে রামু আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। হাই রাকিব, তোমার সাথে গতকাল দেখা হয়নি আমার। একমাত্র খালাতো বোনের বিয়েতে এসেছো, আর এইভাবে ঘুরে ফেলে তো চলবে না। কাজ করতে হবে ইয়াংম্যান। অলস শরীরে শয়তানের আস্তানা, আর অকমঠ শরীর। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি। আপনি স্যার, আমরা সব কাজ করে দিব। এই তো বুঝতে পেরেছো। আঙ্কেল যাওয়ার পর শালার কেন ছিলাম এখানে? আঙ্কেল আমাকে দেখেই বাসন দিতে শুরু করলো। তাই এখন কি করবি? এই রাকিব একবার যা বলে তা করিস আমি। তুই শুধু দেখিস। আমরা ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। আমার চোখ শুধু নিশিকেই খুঁজছে। একটু দূরে তাকাতে দেখলাম নিশি আমাদের দিকে আসছে। তোরা এখানে আর আমি তোদের খুঁজে বেড়াচ্ছি। আমার না বোরিং বোরিং লাগছে। চল না কোথাও ঘুরতে যাই। এই না বলে জানি জিগার বন্ধু ঠিকই আমাদের মনের সাথে মন মিলে গেল, কিন্তু এত কাজ ফেলে যাব কিভাবে? আমি যখন বলছি যাবো মানে যাবো। তোরা শুধু আমার পিছু পিছু হয়। আমি জেনের রুমের সামনে গেলাম। সেখানে শেষসহ তার কিছু বান্ধবীরা আড্ডা দিচ্ছে। এখন সবাই আসেনি, আগামীকাল গায়ে হলুদ, তাই সবাই আগামীকাল আসবে। যাদের বাসা কাছে তাই শুধু আজকে এসেছে। এই শাকচুনি ঘর পেতনিরা, তোমরা এখান থেকে বের হতো। তোদের হেড শাকচুনির সাথে আমার কথা আছে। জেনে বান্ধবীরা আমাদেরকে তাকিয়ে বেঞ্চি কেটে রুম থেকে বের হয়েছে। কি রে, তুই ওদের কেন বের করলি আমার রুম থেকে? আচ্ছা, তোর এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে না? বিয়ে বলে কি তোর ফ্রিডম নাই নাকি? পরশু তোর বিয়ে, আর তুই কি না কোরবানি গরুর মতো এখানে আটকে পড়ে আসিস? চল আমার সাথে ঘুরতে। অনেকদিন ধর্মসাগরে যাওয়া হয়নি, সেখানেই যাব। আমার কথা মনে হয় কাজে দিয়েছি। জিন আমার কথায় একটু নড়ে উঠল। আমারও এইসব অসহ্য লাগছে, কিন্তু আব্বুর কড়া নিষেধ আছে। আমি কোথাও বের হতে পারবো না। প্লিজ তুই কিছু একটা প্ল্যান বের কর। আর কেউ জানে আর না জানে, আমি তো জানি তোর এই মাথায় সবসময় 2 নাম্বারি বুদ্ধি কিলবিল করতে থাকে। তুই প্রশংসা করলি নাকি দুর্নাম করলি? সে যাই হোক, আঙ্কেলকে ম্যানেজ করবো আমি। তুই শুধু আমার সাথে হাতে হ্যাঁ মিলাবি, আর নাতে না মিলাবি। পরে পোল্ট্রি খেলে তোর সাথে আমিও ফেসিস যাব। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আমি জারি, রাহুল আর নিশিকে নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। কি বলবে তোমরা? আঙ্কেল, আমি নয়, জেন কিছু বলতেছে আপনাকে। আমার কথা শুনে আঙ্কেল জেনের দিকে তাকালো। জেন তো ভয়ে চুপসে গেছে একেবারে। আঙ্কেল, জেন আপনাকে বলতে ভয় পাচ্ছে, তাই আমি বলতেছি। আসলে জেরিন হুবার রিপাত জেনের জন্য কিছু গিফট কিনেছে, কিন্তু সে বিয়ের আগেই হুবর শ্বশুরবাড়ি আসতে চায় না। আপনি জেনকে বাসা থেকে বের হতে মানা করেছেন, তাই সে আমাকে বলল। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা গিয়ে সেই গিফটগুলো নিয়ে আসতাম। সাথে জেনকে নিয়ে গেলে আরও ভালো হতো। এতে দুজনের মধ্যে একটু বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হতো। আর আমি তো শুনেছি আপনার আন্টিও কলেজ লাইফের বন্ধু ছিলেন, তারপর আপনাদের মাঝে ভালোবাসা হয়, আর তারপর পালিয়ে বিয়ে করেন। সে যাই হোক আঙ্কেল, আপনি কি পারমিশন দিবেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আমরা 3 জন সারাক্ষণ জেনের সাথেই থাকবো। আঙ্কেল আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে জেন দিকে তাকালেন। জেন আমার কথা মতো মাথা নেড়ে হ্যাবোধক সম্মতি জানালো। ঠিক আছে, দুপুরে খেতে বের হব, আর সন্ধ্যার আগে চলে আসব। বিয়ের আগে কন্যা বাসায় বাইরে থাকলে ভালো দেখায় না। রাকিব, তুমি অন্তত একজন জ্ঞান বুদ্ধিহীন সম্পূর্ণ একটি ছেলে, তাই তোমার উপর ভরসা রেখে
আমি মেয়েটাকে ছাড়ছি। এই বলে আঙ্কেল চলে গেল, আর সাথে সাথে রাহুল আমাকে জড়িয়ে ধরল। জিও দোস্ত, তোর বুদ্ধির জবাব নেই। এখন তোদের আসল মতলব বুঝেছি আমি। তোরা ঘুরতে যাবি, আর এজন্য তোরা আমাকে ব্যবহার করেছিস। আরে এত হাইপার হওয়ার কিছু নেই, যাত্রা হতে তোর এই মাস্টারকেও পিক করে নেব। সত্যি? সবাই দেখ, মাস্টারের কথা শুনে শাকসুনি শুকনো মুখে হাসি রেখে পড়ছে। আমার কথা সবাই হেসে দিল। দুপুর পর্যন্ত সবাই টুকটাক লোক দেখানো কাজ করে নিলাম। তারপর গোসল করে আমার পছন্দের নীল শার্ট আর কালো জিন্স প্যান্ট পরে নিলাম। শার্ট প্যান্টের সাথে ইন্ট করে নিলাম। স্মার্ট ওয়াচ আর নেভি ব্লু সানগ্লাস তো আছে। রাহুল একটা লাল শার্ট আর নীল গেঞ্জি পরেছে। আমরা আমাদের রুম থেকে বের হয়ে জেরিনের রুমের সামনে গেলাম। জেরিনের রুম লক করার ভিতর থেকে। কিরে শাকসুনির দল, তোদের সাথে এত সময় লাগে কেন? জেরিন, তোমার বেস্ট ফ্রেন্ডকেও তো তোর মতো শাকসুনি বানিয়ে দিসনি তো? আমার কথা বলার 2 মিনিট পর জেরিন রুমের দরজা খুলে দিল। জেরিন নিশি অনেক সুন্দর করে সেজেছে। দুইজনের রূপের বর্ণনা না দিতে পারলেও নিশিকে বরাবর থেকে আরও মায়াবী লাগছে। নিলয় ভাইয়া তো আজকে হার্ট ফেল করবে তোর এই শাকসুনি মার্কা সাজ থেকে। রাকিব, তুই কেন জেরিনকে এত খেপাস? জেরিনকে আজ সত্যিই অনেক সুন্দর লাগছে। রাকিব এরকমই, আর তোমাকেও তো হুর পরীর মতো লাগছে। এখন একে অপর প্রশংসা না করিস চল, খেয়ে দে, গাড়ি নিয়ে বের হব। আর জেরিন, তুই কি তোর ওই মাস্টারকে ফোন দিয়ে বলেছিস ধর্মসাগরের কাছাকাছি আসতে? তোর মতো ঢিলেমি করি না আমি। নিলয় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। আমরা সবাই খেয়ে বড়দের বিদেশ নিয়ে আঙ্কেলের গাড়ি করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল ডিএবার দিতে চাইছে, কিন্তু আমি মানা করে দিই। এদিকে রাস্তায় কোনো ইচ্ছা নেই। তাই দুপুরের কড়া রোদের বেগ কমতে না কমতেই পৌঁছে গেলাম ডিএসপিতে। ডিএসপি অর্থাৎ ধর্মসাগরের পাড়ে। ধর্মসাগরের পাড়ে বসে লেকের টলমল খাওয়া পানি দেখার মতো মনোরম দৃশ্য পুরো কুমিল্লাতেই নেই। যারা কুমিল্লাবাসী তাদের কাছে এই দৃশ্য পরিচিত। সে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়ি। আমাদের দেখে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসলো আমাদের কাছে। জেন তাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। আমাদের চিনতে অসুবিধা হলো না যে এই সেই মাস্টার্স অর্থাৎ নিলয়। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, দোস্ত, আমরা তো ভেবেছিলাম নিলয় ভাইয়া সব টিচারদের মতো ফরিওয়ালা হবেন, কিন্তু নিলয় ভাইয়া তো জিম করা 6 প্যাক ওয়ালা শিক্ষক। আমি রাহুলের কথায় জবাব না দিয়ে নিলয় ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। হ্যালো নিলয় ভাই, আমি রাকিব, জেনের কাজিন, আর এরা হলো আমার বন্ধু রাহুল আর নিশি। হাই এভরিওয়ান, তাহলে তোমার জন্য জেরিন সেখান থেকে বের হতে পেরেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুই বলতি না আমাকে যে বিয়ে করবে তার মতো পোড়া কপাল এই দুনিয়ায় আর কারো নেই? ভালো করে দেখ, এরই কপাল পুড়তে চলেছে। বেটা, আমার হবু বরের 6 প্যাক বডি দেখেছিস? তোকে ফু মেরে উড়িয়ে দেবে। এই জন্য এই শাকসুনকে আনতে চাই। আমরা কোনো না কোনোভাবেই বের হয়ে আসতে পারতাম। তো একটু বেশি বকবক করেছিস। আরে বাবা, তোরা কি এখানে এসেও ঝগড়া করবি নাকি? এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে এসে ঝগড়া করার কোনো মানে নেই। নিশি ঠিকই বলেছে, চলো সবাই লেকের পাড়ে গিয়ে বসি। আজকে তেমন লোকজন নেই। এই জায়গায় সবসময় জনসমাগম থাকে। আজকেও আছে বিভিন্ন বাদাম, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি দোকানের সামনে। এখানে কি এমনিই বসে থাকবো নাকি? ফুচকা বা ঝালমুড়ি কিছু নিয়ে আয়। জহুকুম মহারানী, কার কি লাগবে জলদি বল। সবার সাথে এক গাদা লিস্ট নিয়ে আমি আর রাহুল চলে গেলাম ফুচকা, ঝালমুড়ি আর বাদাম আনতে। সবার কথা মতো খাবার কিনে নিয়ে লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে আমার শরীরে রক্ত টকবট ফুটতে থাকে। আমাদের সামনে কিছু বকাটি ছেলে নিশিও জেনির সাথে অসভ্যমি করছে, আর নিলয় ভাইয়া কিছু করছে না। সে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি খাবারগুলো রাহুলের হাতে দিয়ে এগিয়ে গেলাম। ফুল হাতার স্বাদ কোণে পর্যন্ত উঠিয়ে বকাটের সামনে গেলাম। মোট 6 জন আছে। নিশি আমাকে দেখা মাত্রই
আমার পিছনে দৌড়ে আসলো। আমি একবার বলবো এখান থেকে চলে যা, দুইবার শোনার মতো অবস্থা তোরা থাকবি না। আমার কথা কেউ সিরিয়াসলি নিল না। দুইজন নিশিকে ধরতে আসা মাত্রই তাদের কানের 2 ইঞ্চি নিচে থাপ্পড় দিলাম। যে জায়গায় আঘাত করেছি পুরোভাবে সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। বাকি 4 জনের মধ্যে 3 জন এগিয়ে আসতেই আমি 2 জনের তলপেটে পাঞ্চ করি। ঘুষির আঘাতে তারা কিছুটা নিচে হতেই তাদের বুকে লাথি দেয়, 2 জনকে ছিটকে পড়ে। অন্যজন আমার কাছে আসতেই নিশি তার 2 পায়ের মাঝখানে লাথি মারল। সে গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। 5 জনের করুণ অবস্থা দেখে 6 জন ছুটে পারল। আমি জেন থেকে তাকে বললাম, সবসময় বডি বা 6 প্যাকে কাজ আসে না, মাঝে মাঝে একটু সাহস থাকতে হয়। আর নিলয় ভাই, আমি শুনেছি আপনি কলেজের আদর্শবান শিক্ষক, আপনি কিভাবে এ অন্যায় মেনে নিতে পারলেন? তার উপর অন্যায় আবার আপনার হবু বইয়ের উপর হচ্ছিল। নিলয় মাথা নিচে করে বলে, সরি রাকিব, সরি জেরিন, আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি এসব মারামারি খুবই ভয় পাই, তাই তো জিম করে বডি বানিয়েছি, যাতে করে কেউ আমার সাথে পাঙ্গা নিতে না আসে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেরিন, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার পছন্দ মতো ছেলে হয়ে উঠব। ইটস ওকে, কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমরা সবাই কিছুক্ষণ ঘোরাফেরি করে সন্ধ্যায় রওনা দিলাম বাস উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে নিলয় ভাইয়া জেনির সাথে কয়েকটা গিফট কিনে দিল, যাতে আঙ্কেলের কাছে আমরা বকা না খাই। যতই হোক কমিশনার এসো, সব কিছুতে সন্দেহ করে। সেদিন মতো দিন কেটে গেল। রাতে সবাই আড্ডা দিচ্ছে, এমন সময় নিশি ফোনে আকাশের ফোন আসে। আমি নাম্বার আগে ডিলিট করে দিয়েছিলাম। দেখি নাম্বার দেখার আগেই আমি সো মেরে ফোন নিশির হাত থেকে নিয়েছি। তুই আমার ফোন নিলি কেন? আমরা এখানে মজা করতে এসেছি, আর তুই সব ফোন কল নিয়ে পড়ে আসিস। আগামী 2 দিন কোনো ফোন পাবি না। আরে কোনো দরকারি কলও তো হতে পারে। কোনো দরকারি কল না, তোর দরকারি কল মানে আমরা জানি, তাই কয়েকদিন নো ফোন কল। নিশার কথা বাড়ল না। সেদিন আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম, কারণ পরের দিন অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো দোতলা বাড়ি জুড়ে মানুষ কিলবিল করছে। আর সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে। আমি আর রাহুল আজকে সারাদিন কামলার মতো খাটলাম। নিশা আমাদের অবস্থা থেকে হেসে কুল পায় না। সন্ধ্যা হতেই জেনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই আজকে অনেক সেজেছে, আমরাও কম বেশি। আমি আমার ফেভারিট নেভি পাঞ্জাবি, স্টাইলাইজ জিন্স, গলায় ছেলেদের স্টাইলাইজ, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে বের হলাম। আমি আর রাহুল ছাদে গেলাম, কারণ সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আমি আর রাহুল হিরোর মতো এন্ট্রি নিলাম। জেনের সব বান্ধবীরা আমার দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছে। আমি নিশির দিকে একদৃষ্টে তাকিয়ে আছি। নিশি আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি। নিশিকে প্রথম শাড়িতেই দেখলাম। রাহুল আমাকে কানে ফিসফিস করে বলল, কি রে দোস্ত, তুই আর নিশি দেখে এক কালারের ড্রেস পরেছিস, তোদের একসাথে হেব্বি মানাবে। সত্যি তো, আমি নীল পাঞ্জাবি পরেছি। আমাদের চয়েস সেম টু সেম। সবাই জেনকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আমিও জেনের গায়ে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে সব বয়স্করা নিচে চলে গেল, কারণ কালকে জেনের বিয়ে। সবাইকে সব কিছু আয়োজন করতে হবে। ছাদে এখন শুধু জেনের বান্ধবী আর আমরা রয়েছি। এত মেয়েদের মাঝখানে আমার অস্বস্তি লাগলো, তা আমি ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়লাম। অমনি জেরিন ডাক দিল আমাকে, রাকিব, আজকে একটা গান শোনা না। কি গান? তারপর আমি? অসম্ভব। কেন অসম্ভব? তুই কত ভালো গান গাইতে পারিস, এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আর জেরিনের কালকে বিয়ে, তাই তার অনুরোধ তোকে রাখতে হবে। পড়ে গেলাম মহাবিপদে। নিশ্চয় কথা ফেলতে পারবো না, তাই নিচ থেকে গিটার এনে ছাদের মাঝখানে বসলাম। সবাই আমাদের ঘিরে বসে আছে। সবার সামনে জেরিন, রাহুল আর নিশি। কি গান গাইবো এটা তো ভেবে কুল পাচ্ছে না। হঠাৎ আমার একটা গানের কথা মনে পড়লো। গান আমার বেস্ট ফ্রেন্ড ডেডিকেট করে গাইছি। আমার গান শেষ হতে না হতেই হাতে তালি শব্দে পুরো ছাদ ভরে গেল। আমি রাহুলের সাথে ছাদের এক কোণে গেলাম কিছু জরুরি কাজ নিয়ে কথা বলার জন্য।
এদিকে নিশি জেনের সাথে গল্প করছে। এমন সময় জেনের এক বান্ধবী আমাদের কাছে আসলো। আমাদের বললে ভুল হবে, আমার কাছে এসেছে। এক্সকিউজ মি। আমি আর রাহুল তার দিকে তাকালাম। জি, কিছু বলবেন? আপনাকে না, ওনাকে। আমার দিকে ইশারা করে বলল, রাকিব, তুই থাক, আমি আসছি। তুই দাঁড়া, কোথাও যাবি না। আমি মিলের দিকে তাকিয়ে বললাম, আপনার যা বলার আছে রাহুলের সামনে বলো। আমার নাম মিলি, জেরিনের বেস্ট ফ্রেন্ড। আপনার গানের গলা অনেক সুন্দর। ধন্যবাদ। আমার সাথে কথা বলার মাঝে রাহুল নিশির কাছে চলে গেল। সত্যি বলতে আমি আপনাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, আর আপনার গান শুনে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আপনারা যা ভাবছেন তা না। আমি মিলিকে থাপ্পড় দিইনি, নিশি মিলিকে থাপ্পড় দিয়েছে। আসলে রাহুল নিশির কাছ থেকে বলে, নিশি ছাদের ওই কোণে একটা মেয়ে রাকিবকে প্রপোজ করছে। নিশির অজান্তেই রাগ উঠেছে। সে সোজা ছাদের এক কোণে এসে মিলির গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমরা এই পাশে থাকায় বাকিরা আমাদের দেখতে পায়নি। তোর সাহস কিভাবে হয় আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করার? আর একবার যদি তোকে রাকিবের আশেপাশে ঘুরতে দেখেছি তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। নিশি তো রেগে আগুন হয়ে গেছে। সত্যি বলতে আমি নিশিকে আজ পর্যন্ত এত রাত কখনো দেখিনি। মিলি ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। কি রে, তুই মিলিকে মারলি কেন? কেন, তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে তোকেও একঘা লাগিয়ে দেই। আরে না, আমি তো মিলিকে বুঝে সুঝে পাঠিয়ে দিতাম, কিন্তু তোর রেগে যাওয়ার কারণ তো আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ডদের আশেপাশে কাউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম। আমি রাহুলে কান টেনে বলি, কি রে, তুই নিশিকে গিয়ে কেন বললি? আরে আমি তো দেখতে চাইছিলাম যে নিশির মনে তোর জন্য কোনো ফিলিংস আছে কি না। নিশি যেভাবে রেগে ছিল তাতে আমি শতভাগ শিওর যে নিশির মনে তোর জন্য কোনো ফিলিংস আছে। ফিলিংস তো আছেই, তবে সেটা বন্ধুত্বের ফিলিংস। আরে বেটা, মেয়েদের মনে কখন কি চলে তা মেয়েরা নিজেও বলতে পারে না। আমি রাহুলের কথা মন দিয়ে ভাবতে লাগলাম, হয়তো রাহুলের কথাই ঠিক। অন্যদিকে নিশি রুমে গিয়ে ভাবতে থাকে, আমি কেন মিলিকে মারলাম? রাকিবকে যে কেউ ভালোবাসতে পারে তাই বলে আমি রেগে গেলাম কেন? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। পুরোপুরি ধমধম করে জেনের বিয়ে শেষ হয়ে গেল। জেন অনেক কাঁদছিল। আমি শুনেছি মেয়েরা নাকি বিয়ের দিন অনেক কাঁদে, তাই বলে এত কাঁদে সেটা আমার জানা ছিল না। আর তাছাড়া জেনের আমি কখনো এত কাঁদতে দেখিনি। পাহাড়ের মতো শক্ত মনওয়ালাও জেনের বাবু অনেক কাঁদলো। জেনকে বিদায় জানিয়ে যে যার মতো চলে গেল। আব্বু আম্মু আর 2 দিনে কি থাকবে, কিন্তু আমাদের প্ল্যান হলো পরদিন সকালে নিজ এলাকায় ফিরে যাব। তাই পরদিন সবাইকে বিদায় জানিয়ে আমি নিশি আর রাহুল বেরিয়ে পড়লাম আমাদের সেই সিলেসানা শহরের দিকে। কয়েকটা ঘন্টা ব্যবধানে চলে আসলাম। যেহেতু ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, তাই এখন সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর জার্নি করে সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছি। যে যার যার মতো নিজের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারিনি। ঘুম ভাঙলো বিকালের দিকে, তা আবার রাহুলের ফোন করার। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। রাকিব শোন, এখনই নিশির বাসায় চলে আয়। নিশির ছাদে একটা পিকনিকের আয়োজন করেছি। এই কয়েকদিন ফুর্তি কয়েক ঘন্টায় ভুলে গেলি যে এখন আবার পিকনিকের আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছিস? আরে এটা আমার প্ল্যান না, নিশির প্ল্যান। এখন জলদি আয়। কি আর করার, ফিরে এসে নিশির বাসায় চলে গেলাম। তারপর ছাদে যাই। সেখানে বিশাল আয়োজন করে রেখেছে রাহুল। ছাদের মাঝখানে গ্যাস চাঁদ চোলা নিয়ে এসেছে। আজকে নিশি কাবাব বানাবে, আর সাথে আড্ডা তো আছে। সব কিছু করতে করতেই রাত নেমে আসলো। ছাদের এক কোণে কাঠ দিয়ে আগুন চালিয়ে আগুনের চারপাশ বসে আছি আমরা। সবাই কাবাব খাচ্ছি আর আড্ডা মারছি। আমি সাথে আমার গিটার নিয়ে এসেছিলাম। আমার প্রিয় গান গাইলাম। আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে নিশি বলে উঠল, রাকিব, আমি তোর বলা কথাটা অনেক ভেবেছি। কোন কথা? ওই যে
প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো জীবনসঙ্গী আসবে, তাহলে আমার জন্যও কেউ না কেউ আছে, শুধু তাকে পাওয়ার অপেক্ষা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সে আমার আশেপাশেই থাকে, শুধু আমি তাকে চিনতে পারছি না। আশেপাশে না খুঁজে সামনে তাকালেই তো পারিস। কিছু বললি? আরে তোর কথা বাদ দে, তুই তোর লাইফ পার্টনারকে সবসময় খুঁজে পাবি, শুধু অপেক্ষার ব্যাপার। কিন্তু তাই বলে আবার সেসব কাজে মনোযোগ দিস না, না হলে আগের বারের মতো আমরা তোকে বাঁচাতে নাও যেতে পারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর ওইসব কাজের মধ্যে নাই বাবা। তোর কথা শুনে আমি পুরোপুরি নিষ্পাপ হয়ে গেছি। নিশির কথা শেষ না হতেই আমি আর রাহুল জোরে জোরে হেসে ফেললাম, আর নিশি রেগে আমাদের মারতে লাগলো। আমরা যার যার বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাস সিটিতে একসাথে গেলাম। আমরা ক্যাম্পাসে বসে আছি, এমন সময় আকাশ ধরে আমাদের কাছে আসলো। হাই এভরিওয়ান, এই কয়েকদিন তোমরা ভার্সিটিতে কোনো আসোনি, আর নিশি তুমি আমার ফোন ধরনি কেন? আসলে আমরা সবাই রাকিবের কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এত মজা করেছি যে ফোনের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। তা আকাশ, তোমার কি খবর? আর খবর এই কয়েকদিন না মানে তোমাদের না দেখতে পেয়ে আমার কিছুই ভালো লাগছিল না। আর তোমরা আমাকে একবার বলেও তো যেতে পারতে, নাকি এখন আমাকে বন্ধু ভাবো না? এমন কোনো কথা না আকাশ। হুট করে রাকিব আমাদের বলে, যখন বলে তার ঠিক 2-3 ঘন্টা পর আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, তাই আর কাউকে জানানো হয়নি। ও বাদ দাও এইসব, চলো আজকে আমরা ঘুরতে চাই কোনো জায়গায়। রাহুল আর নিশি কিছু বলবে তার আগেই আমি বলে উঠলাম, না আকাশ, আমরা কয়েকদিন অনেক ঘুরেছি, এখন আমাদের হাতে একদম সময় নেই। কয়েক মাস পরে আমাদের ইয়ার সেন্স পরীক্ষা, আর তোমার তো ফাইনাল এক্সাম খুব নিকটে। আকাশ অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো, যা কেউ খেয়াল না করলেও আমি করেছি। আমি সব পাত্তা দিই না, আর কেউ বুঝুক বা না বুঝুক। আমি তো বুঝতে পেরেছি যে আকাশ আমার সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে এসেছে নিশিকে পেতে। তার নজর নিশির দিকে অনেক আগে থেকেই ছিল। আমরা ক্লাস চলেছি, এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। আকাশকে সরাসরি নিশি থেকে দূরে রাখতে পারি না। মাসের পর মাস কেটে যায় চোখের পলকে। সময়কে তো আর বাধা যায় না, সময় নিজের আপন গতিতে চলে। আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তাই এসবের মনোযোগ কম দিলাম। পরীক্ষা বড় মতো ভালোই হলো। আমরা সবাই ফাইনাল ইয়ারে উঠলাম। ভেবেছিলাম আকাশ নামের আপদটা ফাইনাল পরীক্ষা দিবে, বিদায় হবে, কিন্তু না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শুরু করে। আমাদের ভার্সিটিতেই মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হয়। নিশার আকাশের মধ্যে যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, তারও কাজ এসে পড়ে। তাই আমি ভাবলাম যে সরাসরি নিশিকে আমার মনের কথা খুলে বলবো। তাই ভার্সিটিতে খুব তাড়াতাড়ি আসলাম। নিশিকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে বেঞ্চে নিশিকে দেখতে পেলাম, কিন্তু তার সাথে আকাশও আছে। এই দেখে আমার মন খারাপ হয়ে গেল। তবে তারা কি কথা বলছে তার শোনার জন্য আগ্রহ জন্মালো। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। নিশি, তুমি কি জীবনে কাউকে ভালোবাসোনি? নিশি হেসে উত্তর দেয়, ভালোবাসা আর আমি কত ছেলেকে নাকের ডগায় নাচিয়েছি তার হিসাব নেই। তবে রাকিবের এক কথায় আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। সত্যি বলতে রাকিব আর রাহুলের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি ঠিক বলেছ। তবে রাকিব আর রাহুলের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? এই কথার কোনো উত্তর আমার কাছে নেই আকাশ। দুজনেই আমার কাছের মানুষ, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন দুঃখে থাকি তখন রাহুল তার উদ্ভট কাণ্ড করে অথবা কথা বলে আমার মুখে হাসি আনার চেষ্টা করে, আর অন্যদিকে রাকিব আমার দুঃখটাকে নিজের দুঃখ মনে করে সেই দুঃখ ভাগ করে নেয়, সেই দুঃখে ভাগ বসায়। তবুও সত্যি বলতে আমার লাইফে রাকিবের অবদান অনেক বেশি। সে না থাকলে বোধহয় আমি এতদিনে অনেক ছেলের মন ভেঙে দিতাম। আচ্ছা ধরো রাহুল অথবা রাকিব একসময় তোমাকে প্রপোজ করে বসলো, তখন তুমি কি করবে? আকাশের কথা শুনে আমি আর নিশি দুইজনে চমকে উঠি। তার মানে আকাশ জানে আমি নিশিকে ভালোবাসি, তাই সে ঘুরে ফিরে নিশির মনের কথা জানার চেষ্টা করছে। এটা কোন ধরনের কথা আকাশ? আরে এটা তো কথার কথা,
তুমি বলো না কি করবে। প্রথমে তো রাহুলের এত সাহস নেই আমাকে প্রপোজ করার। রাহুলকে কতই না মারি, অত্যাচার করি, তাও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে এক চুলও সরাবে না। আর রাকিবের প্রসঙ্গে যদি আসি তাহলে বলবো রাকিব শুধু আমার বন্ধুই না, বরং আমার সুখে দুঃখে পাশে থাকা এক পরম বন্ধু। সে এমন কোনো কাজই করবে না যাতে আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। তবে রাকিবের মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস জন্মে থাকে তাহলে সে আমাকে সরাসরি বলুক, আমি তারপর না হয় ভেবে দেখব। এই কথা বলে আমি চলে যাই ক্যাম্পাসে। আকাশও নিজের ক্লাসে চলে যায়, আর রাকিব সেখানে দাঁড়িয়ে আছে পাথরের মতো। আমি কি নিশিকে ভালোবেসে কোনো ভুল করে ফেলেছি? আমি যদি তাকে আমার মনের ফিলিংস বলতে চাই তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে থাক না কিছু কথা মনের ভিতরে, বন্ধু হয়ে নাই থাকি সারা জীবন। সময় হলে আমাদের মিলন হবে একসময়। মনে মনে কথা ভাবছি, কথাগুলো ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও আমার তো মন বসলো না, তাই কাউকে না জানে বাস সিটি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসলাম। নিশির বলা প্রত্যেকটা কথা আমার কানে এসে বাজছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমার একটা টার্গেট, আর সেটা হলো পড়ালেখা করে বড় কিছু হওয়া, তারপর না হয় নিজ সামনে আসবো। এসব ভেবে আমি বাসায় চলে গেলাম। সেদিন থেকে আমি পুরো পাল্টে গেলাম। এখন আর সময় নষ্ট করি না, সারাদিন শুধু পড়ি আর পড়ি। রাহুল আর নিশির সাথে দেখা করা কমিয়ে দিয়েছি, কথা বলাও তেমন হয় না। বাচ্চাটি কথা বললেও আমি শুধু হ্যাঁ বা হু বলি। আর এদিকে আমি না থাকায় আকাশের সুযোগ পেয়ে গেল। সে সারাক্ষণ নির সাথে আঠার মতো লেগে থাকে। সব কিছু আমার নজর পড়ে। তবে আমি দেখতে চাই আমার ভালোবাসা কি সত্যি নাকি মিথ্যা। আমি শুনেছি যে ভালোবাসা যদি সত্যি হয় পৃথিবীর সব শক্তি নাকি সেই ভালোবাসার মিলন ঘটাতে সাহায্য করে। এভাবে অনেক মাস কেটে গেল। একদিন রাহুল আমাকে জোর করে নিচের বাসায় নিয়ে আসলো। তোর কি হয়েছে সত্যি করে বলতো। আমার আবার কি হবে, ঠিকই তো আছি। না, তোর কিছু তো হয়েছে। শেষ কবে তুই আমাদের সাথে ভালোভাবে কথা বলেছিস বা ঘুরতে গেছিস, কিছু মনে আছে তোর? তুই কেমন যেন পাল্টে গেছিস, সব সময় একা একা থাকিস। আর ওইদিকে তোর অনুপস্থিতিতে নিশিও খামখেয়ালি মতো চলে। সারাদিন ওই আকাশ ছেলেটার সাথে কথা বলে আর ঘুরে। আগে আকাশকে ভালো লাগলেও এখন আর ভালো লাগে না আমার। এখন তার সব মতলব আমি বুঝে গেছি। সে নিশির সাথে প্রেম করার জন্য আমাদের সাথে বন্ধুত্ব করেছি। সে আগে থেকে আমাদের সম্পর্কে সব খোঁজখবর নিয়ে রেখেছিল। তুই কিছু একটা কর, না হলে নিশি তোর হাত থেকে বের হয়ে যাবে। আমি রাহুলকে সেদিন সব ঘটনা খুলে বললাম। তাতে কি হয়েছে? নিশি তো এটা বলেনি যে সে তোকে ভালোবাসে না। তুই কি তোর মনের কথা বল। এখন সময় আসেনি রে। আগে অনার্সে একটা ভালো রেজাল্ট করি, তারপর তাকে গিয়ে নিচের মনের কথা বলবো। তোর যা ইচ্ছে তা কর, তবে আমি ওই আকাশের থেকে নিশিকে দূরে রাখার সব রকম চেষ্টা করব। আমার কথা বাড়লাম না, কারণ সামনে আমার ফাইনাল এক্সাম। দিনগুলো আমার কাছে সেকেন্ডের মতো লাগছে, মাসগুলো আমার কাছে ঘন্টার মতো লাগছে। সময় কিভাবে যেন কয়েক মাস এগিয়ে গেল, টেরই পেলাম না। সামনে সপ্তাহ থেকে আমাদের ফাইনাল এক্সাম। সবাই অনেক পড়াশোনা করছি, পরে আর যোগাযোগ হবে না। তাই ভাবলাম সবার সাথে একবার দেখা করে নিই। তাই ভার্সিটিতে রাহুল আর নির সাথে কথা বলতে গেলাম। সেখানে আকাশ ছিল না। কি রে রাহুল, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের আলাদিনের জিন তার চিরাগ থেকে অবশেষে বের হলো তাহলে? আরে এভাবে বলছিস কেন? সামনে এক্সাম, তাই আমাদের সময় দিতে পারেনি। তাই বলে আমাদের এভাবে অবহেলা করবে? আমার তো এখন মনে হচ্ছে রাকিব আমাদের তার বন্ধুই ভাবে না। না হলে কি এত মাস আমাদের অবহেলা করে চলতে পারতো? তুই যা ভাবছিস তা না, আসলে আমার মাথায় অনেক চাপ। তুই বুঝবি না এসব। পরীক্ষার পর তোকে সব খুলে বলবো। এসব বলে সেখান থেকে ত্যাগ করল। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে পড়ল। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ল। পরীক্ষার দিনগুলো অনেক কঠোরভাবে কেটেছে। পরীক্ষা ভালোভাবে দিতে পারলেও মনের ভিতরে একটা ভয় থেকেই যাচ্ছে।
রেজাল্টের দিন সবাই হুমড়ি খেয়ে পড়েছে রেজাল্ট দেখার জন্য। অনলাইনে রেজাল্ট দেখাচ্ছে, নিজ ভার্সিটিতে এসে রেজাল্ট দেখার মজা আলাদা। প্রিন্সিপাল স্যার অ্যানাউন্স করলেন, তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল। তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। তবে বরাবরের মতোই এই ভার্সিটি গর্ব রাকিব এবার অভাবনীয় রেজাল্ট করেছে। সে শুধু এই ভার্সিটির নয়, বরং আমাদের ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছে। তার জন্য আমারও আমাদের ভার্সিটির পক্ষ থেকে শুভকামনা রইল। স্যারের অ্যানাউন্স শুনে সবাই আমাকে অভিনন্দন জানাল। জিও করু, তুই তো ফাটিয়ে দিয়েছিস একেবারে। তোর রেজাল্টে তুইও খুশি আর আমিও খুশি। এখন মনের কথা মন থেকে বের করে নিশিকে কবে বলবি? আজই জানাবো তাকে। তাহলে আর তারা কিসের, দ্রুত যা। আমি নিশির কাছে যাওয়ার আগে একবার প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। তিনি আমাকে ডেকেছেন কিছু জরুরি কথা বলার জন্য। রাকিব, তোমাকে প্রথমেই আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য। ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছিলাম তা হলো তুমি স্কলারশিপ পেয়েছো আমেরিকা এক ভার্সিটি থেকে। তুমি তো জানো বিদেশে বড় বড় কলেজ ভার্সিটি বিভিন্ন দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের নিজ নিজ ইনস্টিটিউটের জন্য আসার জন্য স্কলারশিপ দেয়। আর এবার তাদের নজরে তুমিও পড়েছো। তোমার তো ভাগ্য খুলে গেল। স্যার, আমার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন রাকিব, এত সুন্দর প্রপোজাল রিজেক্ট করার কারণ কি? স্যার, কারণ খুবই ব্যক্তিগত। স্যার, আমি খুবই দুঃখিত। এই সুযোগ অন্য কেউ পেলে লুটে নিত, তবে আমার পক্ষে সম্ভব না। তোমার হাতে এখনো 2 দিন সময় আছে, ভেবে আমাকে জানিও। আমি প্রিন্সিপাল স্যার থেকে অনুমতি নিয়ে নির সাথে দেখা করার জন্য বের হলাম। আশ্চর্যের কথা হলো, সে আমাকে তার বাসার ছাদ থেকে নিচেই ডেকেছে। আমি তো দৌড়ে গেছি নিশির বাসায়। ছাদে ওঠার পর নিশি দৌড়ে আমার কাছে আসলো। কি রেজাল্ট করলি রাকিব? পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলতেছি। আমিও তোকে একটা কথা বলতে চাই, কিন্তু আমারটা আগে শুনতে হবে। না, আগে আমারটা শুনতে হবে। ঠিক আছে, একসাথে বলি। আমি কিছু বলার আগেই নিশি বলল, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। নিমিষেই আমার দুনিয়া কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলো, কাকে পেয়েছিস? তুই আমাকে অনেক বোঝানোর পর আমি শুধু আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। তবে জানতাম না সে আমার এত কাছে ছিল। সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকাশ। আমার মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। জানিস রাকিব, তোর অনুপস্থিতিতে আমাকে কুকড়ে কুকড়ে খেত। তখন আকাশ আমাকে সামলিয়েছে। কবে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমি তাকে ভালোবেসে ফেলেছি জানি না। আজ সে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডাইরেক্ট বিয়ের জন্য। আমি সাথে সাথে হ্যাঁ বলিনি, তবে আমিও খুব এক্সাইটেড। আমি আকাশকে জানিয়েছি আজ সন্ধ্যায় তাকে জানাবো। তুই কি বলিস, আমার সাথে আকাশের জুড়ি কেমন হবে? একেবারে পারফেক্ট জুটি হবে। আর তোকে যে পাবে সে সত্যি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে হবে। এমন কেন বলছিস? আমি কি এত মহান নাকি? তুই মহান না। তুই প্রতি শুক্রবার তুই পথশিশুকে খাবার দান করিস। মাসে অন্তত একবার হলো বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সাথে আড্ডা মেরে সবার দুঃখ দূর করে দিস। তোর আপনজন হোক বা দূরের কেউ, কারোর সাথে অন্যায় হলে তুই এগিয়ে আসিস সবার আগে। সবার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানিস সমানভাবে। তোর মনে আছে একদিন তুই আমার বাইকে চালাতে গিয়ে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলি? তোর হাত পা ছিঁড়ে রক্ত পড়ছিল, তবু তুই সেই আহত কুকুরটাকে নিয়ে পশু হাসপাতালে দৌড়দৌড়ি করেছিলি। তোর সে পিকনিক কথা মনে আছে? আমরা বান্দরবন গিয়েছিলাম। সেখানে আমরা এক তুফানের কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। তখন আমাদের কাছে খুব অল্প খাবার আর পানি ছিল। তখন একজন গরিব বৃদ্ধা আমাদের কাছে খাবার সাহায্য চায়। তুই তোর শেষ খাবারটুকু বৃদ্ধাকে দিয়ে দিস। যে মেয়ে সবার জন্য এত ভাবে, সে তার স্বামীর কতই না খেয়াল রাখবে। তাহলে আকাশে তুই পৃথিবীর সবথেকে ভাগ্যবান ছেলে হলো।
আমি কথাগুলো বলেই পিছন করে ফিরলাম। কথাগুলো বলার সময় আমার চোখের পানি বন্যা বইতেছিল। আমি হাতের উল্টো পাশ দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললাম, যাতে নিশি আমার কানা না দেখতে পায়। যাই হোক নিশি, আমাকে যেতে হবে এখন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ। ভালো থাকিস, পরে দেখা হবে। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। নিশি ছাদে দাঁড়িয়ে এক মনে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে এখনো এক ঘরের মধ্যে আছে। আমি যখন তাকে কথাগুলো বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সে ভাবতে পারছে না আমি তাকে এত ভালো করেছি। নিশি যে কী মানুষ এটা সে নিজেও আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। তবে আমি নিশিকে সম্পূর্ণ চিনেও জানি। রাকিব আমাকে এত ভালো করে চিনে। রাকিব এত ভালো করে আমার সম্পর্কে আমাকে বলল যেন আমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, যখন খুশি আমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ ঠিকই তো, আমার যখনই মন খারাপ হয় সবার আগে রাকিবই ছুটে এসে আমার সব দুঃখ দূর করার চেষ্টা করে। কিন্তু একটা মানুষ এত ভালো করে কিভাবে জানতেও চিনতে পারে, এটা তখনই ঘটবে যখন সেই মানুষটি দ্বিতীয় মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবে। তার মানে কি রাকিব আমাকে ভালোবাসে? আচ্ছা, আমি কি সত্যি আকাশকে ভালোবাসি, নাকি আকাশের জন্য ফিলিংস আমার কাছে শুধু আবেগ যাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি? তাহলে আমি কাকে ভালোবাসি? আচ্ছা, আমি কি আকাশকে মনে প্রাণে ভালোবাসি? না, আমার কাছে তো এমনটা কখনো লাগেনি। আকাশ শুধু আমার ক্রাশ ছিল বলা যেতে পারে। আচ্ছা, রাকিব আমাকে যেভাবে খোলা বইয়ের মতন পড়তে পারে, আমিও কি তাকে সেভাবে পড়তে পারি? হ্যাঁ, রাকিবের প্রত্যেকটা মনের কথা আমিও সহজে বুঝতে পারি। বর্তমানে রাকিবের মনে প্রচণ্ড ব্যাকুলতা চলছে। সে যখন এখান থেকে চলে গেল আমি তার চোখ স্পষ্ট অশ্রুজল দেখতে পেয়েছি। তার মানে কি সে কাঁদছিল? কিন্তু কেন কাঁদবে? আমার আর আকাশের কথা শুনে কাঁদছিল না তো। তাহলে কি রাকিব আমাকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। তবে আমি কাকে ভালোবাসি? জেরিনের বিয়ের সময় মিলি রাকিবকে প্রপোজ করায় আমি অনেক রেগে যাই। কিন্তু কেন রেগে যাই সেটা তখন বুঝতে পারিনি। আমি বিগত কয়েক বছর রাকিবের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি, যাতে কোনো মেয়ে রাকিবের আশেপাশে না ঘেঁষতে পারে। সেটা কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি অন্য কিছু? রাকিবের পাশে অন্য কোনো মেয়ে ঘেঁষলে আমি সহ্য করতে পারি না। তাহলে এর নাম কি ভালোবাসা? নিশি এতক্ষণ নিজেকে নিজের এই কথাগুলো বলল। হঠাৎ তার চোখে ঝলমল করে, তার চোখে পানি। সে অজান্তেই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভাবতেই তার বুক কষ্টে পেটে যাচ্ছে। কিন্তু এতক্ষণ আর দেরি হয়ে গেছে। আমি নিশিদের বাসা থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমেরিকায় যাওয়ার ব্যাপারে কথা বলে নিলাম। বাসায় গিয়ে আম্মু আব্বুকে আমেরিকায় যাওয়ার কথা বললাম। তারও অনেক খুশি হয় যে আমি এত বড় সুযোগ পেয়েছি। আবার দুঃখ পেয়েছি যে 1 বছর আমি তাদের থেকে দূরে থাকব। রাহুলের সাথে দেখা করে সব জানালাম। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দোস্ত, অন্তত নিশিকে একবার বলে যা। না রে দোস্ত, নিশির সামনে গেলে আমি নিশিকে আটকে রাখতে পারবো না, একেবারে ভেঙে যাব। তুই নিশিকে কিছু একটা বলে দিস। নিশি আর আকাশকে একসাথে দেখার মানসিকতা এখন আর আমার নাই রে, সব ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, তুই সাবধানে থাকিস আর নিশির দিকে খেয়াল রাখিস। আর মাত্র একটাই তো বছর, ফোনে তো যোগাযোগ হবে। এখন যাই রে, অনেক কাজ করতে হবে। আগামীকাল সকাল 8টায় ফ্লাইট। এয়ারপোর্ট এগিয়ে দিবি না আমাকে? তোর সাথে আমি জাহান্নাম পর্যন্ত যেতে প্রস্তুত, আর এ তো সামান্য এয়ারপোর্ট। আমি রাহুলকে জোরে ধরে কেঁদে ফেলাম। পরদিন সকালে নিশি ছুটে রাহুল কাছে যায়। রাকিবের নাম্বার পাচ্ছি। রাকিব কই? রাকিব কই গেছে জানোস কিছু? তার সাথে আমার অনেক জরুরি কথা আছে। রাকিব নেই, চলে গেছে আমাদের ছেড়ে। চলে গেছে মানে? রাকিব আমেরিকা চলে গেছে আমাদের ছেড়ে। স্কলারশিপ পেয়ে সেখানে চলে গেছে। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তোকে ভুলে যাওয়া। ছেলেটা পাগলের মতো তোকে ভালোবাসত, আর তুই তার সহজ সরল মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। নিশি সেইখানে বসে পড়ল। তার চোখ বেয়ে নেমে আসছে অশ্রু ধারা, যে ধারা সহজে থামবার নয়।
নিশিরাজ সব খালি খালি মনে হচ্ছে। নিশির শরীর থেকে তার প্যান্ট যেন আলাদা করে নেওয়া হয়েছে। রাহুল নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এটি আমাদের পরিণতি। সত্যি বলতে বাস্তব গল্পের চেয়ে অনেকটাই ভিন্ন হতে পারত। আমি এয়ারপোর্টে যাওয়ার ঠিক মুহূর্তে নিশি এসে আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা আমাকে জানিয়ে আমার আমেরিকা যাওয়া বন্ধ করে দিত। কিন্তু বাস্তবে সে এমনটা হওয়া অসাধ্য ব্যাপার। এইসব ভাবতে আমি পাড়ি জমালাম এক অচেনা দেশে, যে দেশে রয়েছে আমার আগামী 1 বছর ভবিষ্যৎ। সময়ের কাটার গতি এখানে এসে যেন আরও দ্রুত হয়ে গেল। ধীরে ধীরে নতুন দেশে নতুন পরিবেশ খাপ খেয়ে এখানকার একজন হয়ে উঠেছি। নতুন দেশ হয়েছে নতুন প্রতিবেশী, নতুন ভার্সিটি পেয়েছি, নতুন প্রফেশন পেয়েছি, নতুন বন্ধু বান্ধব। কিন্তু আমার মন থেকে মুছে যায়নি আমার প্রাণের থেকে প্রিয় আমার বন্ধু রাহুল ও আমার ভালোবাসা নিশি। কিন্তু নিশা এখন আমার নয়, অন্য কারো হয়ে গেছে। দেশ ছেড়ে চলে আসার পর রাহুলের সাথে নিয়মিত যোগাযোগ করে গেছে। নিশির ব্যাপারে কিছু প্রশ্ন করলেই সে এড়িয়ে যায়, তাই তাকে নিশির ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করি না। আকাশের নাম্বার না থাকায় সরাসরি নিশির সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সে আমার ফোন কেটে দেয়। অসংখ্যবার ফোন করেছি, কিন্তু একবার ধর প্রয়োজন মনে করে না। অবশ্য আমি নিশি ডাক সম্পর্কে জানি, আর এখন সে আমার উপর রেগে আছে। তার রেগে যাওয়াটা স্বাভাবিক। নিশিকে না বলে আমি দেশ ছেড়েছি, এটা নিশির ছোট মনটাকে অনেক গভীরভাবে আঘাত করেছে। তবে দেশে গেলে নিশার আকাশকে একসাথে দেখতে হবে। এই জন্য নিজেকে ভিতর থেকে মানসিকভাবে প্রস্তুত বানাচ্ছি। নিজেকে প্রস্তুত করতে আমার অনেক সময় লাগে, তাই আমি এই দেশে চলে আসি। এই দেশে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। 1 বছর পর আমি বাসার ছাদে এসে দাঁড়ালাম। শীতকালের শীতল বাতাস শরীরটাকে কাঁপিয়ে তুলল। এই ভোরবেলায় শীতের বাতাস উপভোগযোগ্য, তবে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সঙ্গী আমার পাশে নেই আজ। হয়তো আমার ভুলের জন্যই আমাকে ছেড়ে চলে গেছে। তবে এখন আমার অপেক্ষার দিন শেষ, কারণ রাকিবের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যা আমি রাহুলের মাধ্যমে জানতে পেরেছি। এই 1 বছর জুড়ে আমি আমার ব্যাপারে কোনো আপডেট রাকিবকে জানতে দেইনি। আকাশকে আমি সেই দিনই না করে দিয়েছিলাম, যেদিন আমি আমার প্রতি রাকিবের ভালোবাসা অনুভব করতে পারি। অনেক অপেক্ষা করেছি রাকিব, এবার আমার আর তোর কাছে আসার সময় হয়ে গেছে। নিজের মনের মধ্যে কথাগুলো ভেবে একটা প্রশান্তির হাসি দিলাম। কিছুদিন আগে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছি, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। তাই রেজাল্ট নিয়ে দেশে গিয়ে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ পদে চাকরি পাবো। আর যে কোনো বাবা মা তার আমাকে নির্দ্বিধায় আমার সাথে বিয়ে দিতে রাজি হবে। তবে এইসবে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আরও কিছুদিন এদেশে থাকতে চাই। বাংলাদেশে ফিরে গেলেই আবার সেই চিরচেনা মায়াবী মুখটাকে দেখে আমি দুর্বল হয়ে যাব। এই 1টা বছর আমি যেভাবে নিজেকে প্রস্তুত করেছি, যাতে নিশির সামনে দুর্বল হয়ে না পড়ে, তবু মনে সন্দেহ থেকে বারবার। এদিকে আব্বু আম্মু আর রাহুল আমাকে ফোন করে। আমার কানের পোকাগুলোকে মেরে ফেলেছে। তাদের একটাই কথা, আর সেটা হলো দেশে ফিরে আসা। তাই ভাবলাম অনেক তো হলো, এবার না হয় দেশে ফিরে চাই। এসব ভেবে আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় লিন্ডা এসে আমার পিছন দিক থেকে জড়িয়ে ধরল। আমি সাথে সাথে লিন্ডাকে ছাড়িয়ে নিই নিজের থেকে। লিন্ডা বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকার নাগরিক। লিন্ডা আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে। তার পাগল করা হাসি দেখে যে কেউ তারপর ফিদা হয়ে যেতে পারে, তবে আমি নই। অবশ্য লিন্ডা আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তবে তার প্রপোজাল রিজেক্ট করে দিই আমি, এবং নিজের বন্ধু ভেবে আমি তাকে আমার আর নিশি ব্যাপারে সবটা খুলে বলি। নিশিকে তো আমি পাবো না, তবে নিশি ব্যতীত কাউকে নিজের মনটাকে যে আর দিতে পারবো না। হচ্ছেটা কি লিন্ডা? রাকিব, কতবার বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু না, তুমি তোমার নিশিকে নিয়ে পড়ে রয়েছ। আর এদিকে তোমার দেশে যাওয়ার তারিখও নিকটে এসে গেছে। লিন্ডা, তোমাকে কতবার বলবো আমি যে আমি নিশিকে ছাড়া? আমাকে আর বলতে না দিয়ে নিচে বলা শুরু করলো। হ্যাঁ জানি তো, এখন আমিও হাল ছেড়ে দিয়েছি। শোনো, আমিও তোমার সাথে বাংলাদেশে যাব। কি? কিন্তু কেন? নিজের দেশে পা রাখার জন্য কি আর
কোনো কারণ আছে নাকি? অগত্য তাকে নিয়েই বাংলাদেশ ফেরার প্ল্যান করলাম। তাই ভোর হতেই আমেরিকার বিমানবন্দর থেকে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দিই। দীর্ঘ পথ অতিক্রম করে আজ নিজ দেশের মাটিতে পা রাখলাম। আমি যখন রাকিবের দেশে ফিরে আসার খবর জানতে পারলাম তখন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। পরক্ষণে নিজেকে সামলে নেই, কারণ বেশি খুশি হওয়া ভালো নয়। এই একটা বছর নিজের মনে যে অনুভূতিগুলো জন্মেছে তা রাকিবের সাথে বিনিময় করার সময় এসে গেছে। দীর্ঘ পথ ও দীর্ঘ সময় পেরিয়ে নিজ দেশে পা রাখলাম। সব কিছু চেকিং করে আমি আর লিন্ডা বের হই এয়ারপোর্ট থেকে। শত শত ভিড়ের মাঝে রাহুলকে সেরা মুখটাকে খুঁজে পেতে কষ্ট হলো না। তবে রাহুলের সাথে সেই চিরচেনা মুখ নিশুকে দেখতে পেলাম। লিন্ডা হট করে আমার হাত জড়িয়ে ধরে বলে, রাকিব, মাইন্ড করিস না। নিশির মনে তোমার জন্য কোনো ফিলিংস থাকলে সে নিশ্চয়ই তোমার সাথে আমাকে দেখে জ্বলবে। আমার কিছু বললাম না, রাহুল দিকে এগিয়ে গেলাম। নিশি আমার সাথে আরেকটি মেয়ে দেখে তেলে বুকে জ্বলে উঠল। তবে রাগ নিশির মধ্যে দমিয়ে রেখে কষ্ট অভিমান সেখান থেকে চলে গেল। নিশিরভাবে চলে যাওয়া দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। নিশির ব্যাপারে না হয় পরে ভাবা যাবে। আমি লিন্ডার হাত ছাড়িয়ে নিশির কাছে গেলাম। আমাকে দেখে রাহুল জড়িয়ে ধরল। রাহুল আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, কিন্তু তুই অনেকটা চিকন হয়ে গেছিস। ডায়েট করা শুরু করছিস নাকি? আরে না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এত কাজের প্রেশারে ওজন এমনিতেই কমে গেছে। আমি আর রাহুলে হেসে দিলাম। হাসি থামে রাহুল আমাকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে রে? ও হলো লিন্ডা, আমার ফ্রেন্ড। আর লিন্ডা, তোমাকে যার কথা বলতাম, আমার জানে যে দোস্ত, এ হলো রাহুল। রাহুল আর লিন্ডা হ্যান্ডশেক করে ভাব বিনিময় করল। নিশিভাবে চলে গেল কেন? আর নিশির সাথে আকাশকে দেখতে পেলাম না তো। আকাশের ব্যাপারটা আমি তোকে বলতে পারবো না। নিশির সাথে আকাশ নেই কোনো এক কারণে, যা তুই নিশির মাধ্যমে জানতে পারবি। আর তুই তো জানিস যে নিশির তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমার জানা মতে নিশির বয়ফ্রেন্ড আছে, তাহলে সে রাকিবের ব্যাপারে এত সেন্সিটিভ কেন? হয়তো এটাকে ট্রু ফ্রেন্ডশিপ বলে, কিংবা ট্রু লাভ। শেষের লাইনটা ফিসফিসে বললাম। তা চল বাসায় যাই। আর লিন্ডা, তুমি কিন্তু আমার বাসায় থাকবে। না রাকিব, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, তাদের বাসায় উঠবো আমি। আর পরে তো দেখা হবেই আমাদের। ঠিক আছে, গুড বাই। লিন্ডাকে বিদায় জানিয়ে আমি রাহুলদের বাইকে উঠে পড়লাম। রাহুল এখন ঠিকমতো বাইক চালাতে পারছে। দোস্ত, তুই তো দেখি পাক্কা বাইক চালাতে পারিস এখন। হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। তা দোস্ত, তোর সাথে মেয়েটাকে না আমার হেব্বি পছন্দ হয়েছে, একটু সেটিং করে দিয়ে না। কথা মন্দ বলিসনি। তোর সাথে লিন্ডার সেটিং হলে অন্তত সে আমার পিছু ছেড়ে দিবে। তার মানে লিন্ডা তোকে ভালোবাসে? ভালোবাসতো, তবে নিশির ব্যাপারে তাকে সবটা বলার পর সে চুপ হয়ে গেছে। তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার। রাহুল আমাকে আমার বাসায় নামিয়ে নিজের বাসায় চলে গেল। আমিও আম্মু আব্বুর সাথে দেখা করলাম। ওনারা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কিছু বলিনি। আমার দেশে ফেরার কথা। সে যাই হোক, আমি পরের দিন বিকেলে নিজেদের আড্ডাখানায় চলে গেলাম। ওই আড্ডাখানায় আগে কতই না আড্ডা দিয়েছি আমরা তিনজন মিলে। তবে এখন আড্ডাখানা পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক মাস ধরে পরিত্যাগ পড়েছে জায়গাটি। রাহুল এসে পড়ল। কিরে বন্ধু, আড্ডাখানার এরকম অবস্থা কেন? আর অবস্থা, তুই যাওয়ার পর নিশি আর আমি এখানে কখনো আসিনি। নিশি তো সবসময় মনমরা হয়ে থাকতো। কেন? নিশি কি আকাশের সাথে খুশি না? তুই নিচে জিজ্ঞাসা করে নে। রাহুল ইশারায় আমাকে পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকে চমকে উঠি, কারণ আমার পিছনে নিশি অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই নিশি ঠাস করে থাপড় মেরে আমার গাল গরম করে দেয়। আমার কান থেকে যেন ধোয়া বের হচ্ছে। আমি গেলে হাত দিয়ে করুণ দৃষ্টিতে নিশি থেকে তাকিয়ে বলি, তুই আমাকে মারতে পারলি? চুপ, একদম চুপ।
যে কিনা সকাল হতে না হতেই দেশ ছাড়ে, তার সাথে এমন আচরণ করাই উচিত। নিশির আগে ফুসফুস করছে, তাই কথাগুলো ঘোরাঞ্চল বললাম। কেমন আছিস? আকাশ কোথায় দেখছি না? বিয়ে করেছিস নাকি আমি আসার পর করার চিন্তা করেছিস? আবারও ঠাস করে দ্বিতীয় গেলে থাপড় খেলাম। দুই গাল লাল হয়ে গেছে। পাশে পাবলিক বিনা পয়সায় শো দেখছে। আমি দুই গালে দুই হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আবারও মারলি? নিশি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। একটু পর আমার শার্ট ভেসে অনুভব করলাম। নিশি, তুই কাঁদছিস? কাঁদতে দে রাকিব, তুই যাওয়ার পরে এমন কোনো দিন নেই যে নিশি কাঁদেনি। কিন্তু গত 2 মাস ধরে নিশি কাঁদেনি। আজকে কাঁদতে দে। নিশি আমাকে ছেড়ে দিল। আরে কাঁদছিস কেন? এটা তো আগে বল। তুই আমাকে একা রেখে কেন চলে গেলি রাকিব? তোকে অনেক মিস করেছি রে। তুই আমাকে ভালোবাসতি, এ কথা কেন বলিসনি? তুই যতটা না কষ্ট পেয়েছিস, আমিও ততটা কষ্টই পেয়েছি। আমি যখনই কোনো ভুল পথে পা দেই, তখনই তুই আমাকে সঠিক পথে নিয়ে আসিস। আর সেই দিনও আকাশের জন্য ফিলিংস আমার জন্য শুধু আবেগ ছিল। এটা তুই আমাকে অজান্তেই বুঝিয়ে গেছিস। ভালোবাসা তো একটা অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে আগে তাকে খোলা বইয়ের মতন বুঝতে হয়, এমন কিছু জানতে হয় যা সে নিজেও জানে না। তেমনি তুই আমার সম্পর্কে যা জানিস, তা বোধ হয় আমিও জানি না। তুই আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিস। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ। হ্যাঁ রাকিব, তুই যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোর চিন্তায় কাটিয়েছি। তুই যদি বলিস আমি তোকে মনে করেছি কি না, তাহলে আমি বলবো, মনে তো তোকে করার হয় যাকে ভুলে যাওয়া যায়। কিন্তু তুই তো আমার মনের মধ্যেই ছিলি। যতদিন বেঁচে থাকবো এই মন শুধু তোর। নিশির এত বড় লম্বা স্পিচ শুনে আমার মাথা ঘুরছে। এই 1 বছরে নিজেকে যতটা শক্ত করেছি, নিশির কথাগুলো শোনার পর আগের মতো হয়ে গেছি। আমার চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়ল। এই পানি কষ্টের না, বরং অমল কিছু প্রাপ্তির। আমি রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, নিশিকে কোন বাংলা ছবি দেখে আনছিস? এত ভালো ডায়লগ কোন ছবির? আমার কথা শুনে নিশি রেগে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি নিশির হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে মিশে ফেললাম। তোকে কোথাও হারিয়ে যেতে দিব না। তুই তোমার স্বপ্নের রাজকুমারী। তুই চলে গেলে আমি বাঁচব কিভাবে? তাহলে এত কষ্ট দিস কেন? এতগুলো বছর আমার উপর যত অত্যাচার করেছিস, তার হিসাব নিব না? আমার কথা শুনে নিশা রাহুল হেসে উঠল। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর নিশির বাসায় বিয়ের প্রস্তাব নিয়েছে। নিশির বাবা মাও আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে দ্বিমত পোষণ করেন। রাহুলের সাথে লিন্ডার একটা সেটিং করে দিতে পারায় একটা বুসা নামক আমার ঘাট থেকে দোতলা বাসার সাথে নিশির সাথে আমি আর নিশি দোলনায় বসে আছি। আমাদের ভাবতেও অবাক লাগছে, কিছুক্ষণ আগেও আমাদের বিয়ে হয়ে গেছে। নিশি আমার কাঁধে তার মাথা রেখে পড়ল। জানিস রাকিব, তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার শরীরের কোনো অংশ মিসিং। তোকে স্যার আমি এতগুলো মাস খুশি ছিলাম। তুই যতটা দুঃখ পেয়েছিস, তার তোকে বেশি দুঃখ পেয়েছি। ছাড় না এসব পুরনো কথা, নতুন জীবনের নতুন কথাগুলো ভাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার তোর সাথে। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে। 1 মিনিট, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে আমরা একে অপরকে তুই করে কেন সম্বোধন করছি? তাহলে কি বলবো? কেন তুমি বলবি? হ্যাঁ আইসে, ছোটবেলা থেকে তুই বলে আসছি, আর এখন নাকি তোকে তুমি করে বলতে হবে। যা ভাগ, তুমি বলবো না। তুই আবার ঝগড়া করছিস? তো কি করব? ওয়েট, দেখাচ্ছি। এই বলে নিশিকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটে ছোঁয়া দিলাম। ছুঁয়ে দিলাম ভালোবাসার স্পর্শ। একে দিলাম ভালোবাসার চিহ্ন। এভাবেই হ্যাপি এন্ডিং হলো একটা লাভ স্টোরি। যে লাভ স্টোরিতে নেই কোনো স্বার্থ, নেই কোনো নোংরামি, নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসার ভালোবাসা। যে ভালোবাসা থাকবে অন্তর্কাল জুড়ে,
এই ভালোবাসা কেউ পায়, আবার কেউ হারায়। তবে যারা পায় তারা সত্যিকার ভাগ্যবান। যাই হোক, গল্প সমাপ্তি তো হয়ে গেল। আর আপনারা এখন কেন বসে আছেন? আপনাদের হ্যাপি এন্ডিং দেওয়ার পর কি হিংসা হচ্ছে? নিজেদের ভাগ্যের উপর সব কিছু ছেড়ে না দিয়ে চেষ্টা করুন, কারণ প্রতিটা ভালোবাসি একটা এন্ডিং আছে, হোক না স্যাড কিংবা হ্যাপি, এন্ডিং তো আছে।